নমস্কার, আপনি দেখছেন সোল কানেকশন। আমি সোমক। আজকে অরুণাভদার সঙ্গে সোমক ঘোষের কম্পিটিটর বলতে গেলে গোটা দুনিয়া, কিন্তু সে বেলাবোস গাইছে, কলকাতার বাঙালি পাগল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউটোপিয়া, আবার ডিস্টোপিয়াও। জন লেনন এটাই চেয়েছিলেন যে ইম্যাজিন দেয়ার আর নো কান্ট্রিজ, লিটারালি দেয়ার আর নো কান্ট্রিজ। 30 সেকেন্ডের মধ্যে এমন একটা জিনিস বলবো যে আমার লিসনার হুকড হয়ে যাবে, যে তুমি রেলেভেন্ট থাকবে কিনা সেটা তুমি ডিসাইড করবে না। শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। ট্যালেন্ট ইজ নাথিং, ট্যালেন্ট ইজ 10%, 90% ইজ হার্ডওয়ার্ক। যে আমাকে যার শোতে অ্যাজ অ্যান ইন্টার্ন বা অ্যাজ অ্যান অবজারভার রাখা হয়েছে, সেই ভদ্রলোকের নাম মীর আফসার আলী। রেডিও জীবনের, ক্যারিয়ার জীবনের, পারফরমেন্স জীবনের প্রথম বড় শিক্ষা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে সোমক, একটা কথা তোমায় বলছি, যে বল থেকে যেন চোখ না সরে। How many roads must a man walk down before you can call him a man? Hello and welcome to Soul Connection podcast. আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমি রিয়েলি এক্সাইটেড টু ওয়েলকাম ইউ, কারণ আজকে এই যে পুরো সেট আপটা দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন সেট আপ অ্যান্ড দিস উইল কন্টিনিউ, এটাই থেকে যাবে, কারণ দিস ইজ মাই লিভিং রুম। যে লিভিং রুমে আমি, এখানে আমার উল্টো দিকে আরেকজন গেস্ট বসবে এবং আমরা একটা কোজি এবং খুব ক্লোজ একটা আড্ডা মারবো। আমার মনে হলো হোয়াট ইজ দ্য বেস্ট প্লেস ক্যান বি, যে আমার মনে হচ্ছে সবসময় আমার বাড়িতে, আমার ঘরে একজন আসলে তাকে যেভাবে আমি ওয়েলকাম করতে পারি বা যেভাবে তার সঙ্গে কথা বলতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। তো সেই কারণে আই এম ভেরি এক্সাইটেড টু ওয়েলকাম ইউ ইন দিস নিউ সেট। একটা জিনিস এই এক্সাইটমেন্টের বাইরে বেরিয়ে আপনাদের বলে দেওয়া উচিত বলে আমার মনে হলো, সেটা হলো অনেকেই আছেন এই সোল কানেকশন পডকাস্টকে অনেকটা এনকারেজ করেন, অনেক দারুণ দারুণ কমেন্ট করেন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি সেটাকেও এনকারেজ করেন এবং বলেন যে আরও বিভিন্ন বিষয় আপনারা শুনতে চান। কিন্তু তার বাইরে সমস্ত ভালোর মধ্যে কিছু কিছু সময় কিছু কিছু এমন কমেন্ট চোখে পড়ে, যেটা পড়ার পর না চুপ করে থাকা যায় না। সত্যি বলছি, চুপ করে থাকা যায় না, ইচ্ছে করে না চুপ করে থাকতে। কিছু মহিলার উপর ডিরেক্টলি খুবই বাজে ইঙ্গিত করে কিছু কথা বলাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না আমি এবং আমার টিম। আমরা খুব স্ট্রংলি এটাকে সেই অর্থে যদি বলতে হয় নিন্দা করি এবং অপোজ করি। যদি এরকমই কমেন্ট করতে হয়, প্লিজ সোল কানেকশন পডকাস্ট দেখবেন না। সত্যি আপনাদের মতো সাবস্ক্রাইবারদের আমার প্রয়োজন নেই। আমার সঙ্গে যারা আছেন না, তারা এই পডকাস্টটা দেখেন বিকজ দে ওয়ান্ট পজিটিভিটি ফ্রম লাইফ। আর আমাদেরও ইচ্ছাটা এটাই যে এই পডকাস্টের থ্রুতে একটু পজিটিভিটি ছড়িয়ে যাক চারিদিকে। অনেক কিছু তো হচ্ছে চারিদিকে নেগেটিভ, তার মধ্যে একটা পজিটিভ ইনপুট যদি দিতে পারি, তার মধ্যে এই কমেন্টগুলো দেখলে না ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। তো যাকগে, দ্যাটস এ পার্ট। আমি জানি যে সবাই আছেন যারা সোল কানেকশন পডকাস্টের সঙ্গে আছেন। এই সমস্ত কমেন্ট যারা করে তাদেরকে এক্সক্লুড করে রাখাই ভালো। তো সুতরাং এই নিয়ে আর কথা বলবো না। আজকের পডকাস্টে আছে আমাদের সঙ্গে সোমককে আপনারা অনেকেই চেনেন, ও আরজে হিসাবেও যথেষ্ট পপুলার, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চেনেন, কিছু অডিও স্টোরিতে আপনারা তার গলা চেনেন। কিন্তু আমার পার্সোনালি মনে হলো যে ও একটা সময় যখন ও রেডিও শুরু করেছে আর তারপর রেডিও যেভাবে ট্রানজিশন করেছে, এই পুরো বিষয়টা নিয়ে একটা খুব এঙ্গেজিং আলোচনা হতে পারে বা আড্ডা হতে পারে বলে আমার মনে হলো। এবং সোমক নিজেই আমাকে একদিন মেসেজ করে যে ওর এই পডকাস্ট খুব ভালো লাগে অ্যান্ড হি ওয়ান্টস টু কাম ইন দিস পডকাস্ট। আমার মনে হলো যে অবশ্যই ওর সঙ্গে একটা খুবই এঙ্গেজিং আড্ডা মারা যায়। এঙ্গেজিং হয়েছে কিনা সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি একজন আর্টিস্টকে আজকের দিনে দাঁড়িয়ে কি কি করতে হয়, কি কি দিকে যেতে হয়, কেন যেতে হয়, কিভাবে রেলেভেন্ট থাকতে হয় বা থাকা উচিত কিনা, এই সমস্তটা নিয়ে একটা প্রচণ্ড এঙ্গেজিং আড্ডা। যারা সোল কানেকশন পডকাস্ট শোনেন তারা প্রত্যেকেই জানেন যে এই পডকাস্টে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এই পুরো এপিসোডটা অবশ্যই দেখবেন এবং দেখার পর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। আর এই মুহূর্তে জাস্ট সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস পডকাস্ট।
সো আজকে আমাদের সঙ্গে আছে সোমক। প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন থ্যাংক পডকাস্ট। ইউ ফর, এবং মানে আমি তোমাকে কেটেই বলছি, আমার উত্তেজনাটাকে সামলাতে না পেরেই বলছি, সেটা হচ্ছে যে আমি যখন সোল কানেকশনের এপিসোডগুলো দেখি প্রত্যেকবার ভাবি যে একটা ফেসবুকে যদি মেসেজ করা যায়, কারণ নাম্বারটা ছিল না তখন, যে আমার খুব ইচ্ছে, আমি এসব ব্যাপারে খুব হ্যাংলা, যেহেতু যে জিনিসটা পছন্দ আমি সেটার সঙ্গে থাকতে চাই। তো আমি এরকম একটা মেসেঞ্জারে মেসেজ করেছিলাম অরুণাভদাকে, বললাম যে খুব ভালো লাগে, তারপর সে থেকে হঠাৎ করে একটা, সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ফর কামিং। আর আমার ধারণা যে তোমার সঙ্গে আমার, ইনফ্যাক্ট তুমি যে মেসেজটা করেছিলে তার আগে, ইনফ্যাক্ট আমাদের ইন্টারনালি টিমে আমরা যে লিস্টগুলো করছিলাম তার মধ্যে তোমার নাম ওয়াজ দেয়ার। ঠিক আছে, তো আজকে আমাদের সঙ্গে আছে সোমক। সোমককে আপনারা বিভিন্নভাবে চেনেন, অডিও স্টোরির মাধ্যমে চেনেন, গলা হিসাবে চেনেন, ভিজুয়ালি চেনেন, বিভিন্ন রকম অবতার আছে তোমার। হ্যাঁ, সেটা আছে। হ্যাঁ। সোমক, তোমার, আমি যে কোনো পডকাস্ট শুরু একটা জায়গা থেকেই করি, সেটা বোধহয় আমার একটা ফরম্যাটের পার্ট হয়ে গেছে। একদম, সেটা হলো ছোটবেলা। ছোটবেলা, কারণ আমার মনে হয় যে কোনো মানুষের ছোটবেলাটায় আমরা যদি একটু ফিরে যাই, আমাদের ভালোই লাগে, বেশ মজাই হয়। এবং আমার মনে হয় যে আমরা যারা পারফরমেন্স ফিল্ডে আছি তাদের ওই গোড়াটা, ওই কী বলবো, সোনার কাঠির উপর কাঠি ছোটোবেলাতেই আছে। কারেক্ট একদম। তো তোমার ছোটবেলাটা কিরকম ছিল সোমক? আমার ধরো, আমি বড় হয়েছি দক্ষিণ কলকাতায়, ঢাকুরিয়াতে আমার বাড়ি, এবং যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়িটা বাবারই তৈরি করা। আচ্ছা। বাবার মার বিয়ে হয় ইন দ্য ইয়ার 1986, 88-এ আমার জন্ম। তো 88 সালে বাড়ির ফেব্রুয়ারি মাসে বাড়ির গৃহপ্রবেশ হয়েছে এবং মার্চ মাসে আমার জন্ম হয়েছে। তো বাড়িটা আমার প্রথম বড় দাদা, সেইভাবে দেখতে গেলে। বাড়ি যত বড় হয়ে, মানে আমি যত বড় হয়েছি বাড়ি তত আস্তে আস্তে তৈরি হয়েছে। মানে ধরো 1986 থেকে বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়েছে 2003। আমার পুরো 15টা বছর, সেই সঙ্গে বাড়িটাও একটু একটু একটা নতুন পর্দা এলো। কারণ বাবা এখন প্রতিষ্ঠিত একজন ডাক্তার, কিন্তু ওই সময় হি ওয়াজ স্টিল স্ট্রাগলিং। একটা চেম্বার করা নিয়ে একটা নার্সিংহোমে কাজ করতেন। অনেকটা সময় গেছে, যেটা হয় না আমাদের মা বাবার জেনারেশনে যে স্ট্রাগলগুলো, সেই স্ট্রাগলগুলো সবকটাই ছিল এবং বেশ অনেক মাত্রায় ছিল। কারেক্ট। তো সেক্ষেত্রে বাবার একটা স্বপ্ন ছিল যে আমার একটা বাড়ি হবে, আমি নিজে একটা বাড়ি তৈরি করব এবং নিজের সামর্থ্য দিয়ে, নিজের রোজগার করা, নিজের উপার্জন দিয়ে একটা বাড়ি তৈরি করব। এবং সেই বাড়িটা খুব আস্তে আস্তে তৈরি হয়েছে এবং আমিও আস্তে আস্তে বড় হয়ে উঠেছি। তো সেই বাড়িটাকে আমি মনে করি যে মাই এল্ডার ব্রাদার, এবং সেই বাড়িতে আমার বড় হয়ে ওঠা। ফলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন আমি এই যে কথা বলার প্রফেশনে রয়েছি, বাচিক শিল্পে রয়েছি, একদম ছোটোবেলায় স্কুলের ডায়েরিতে আমার এক ক্লাস টিচার লিখেছিলেন, প্যারেন্টস কল হয়েছিল আমার, বলেছিলেন যে ডাজ নট টক ইন ক্লাস, ডাজ নট পার্টিসিপেট ইন ক্লাস, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। আমি খুব খুব মুখচোরা টাইপের ছিলাম, প্রচণ্ড। তার কারণ হচ্ছে, যেটা আমার মনে হয় এখন, এবার একদম ছোটবেলায় তো স্মৃতি নেই, যে যখন থেকে স্মৃতি আছে আর কি, আমার শরীরটা খারাপ হতো। আই ওয়াজ আন্ডারওয়েট, পেটের সমস্যা, হজমের সমস্যা, ঠিক মানে খাওয়া দাওয়া, এবং সেটা নিয়ে একটা দুর্বলতা আমার ছিল অনেক দিন। এবং আমার যারা ভাইয়েরা, আমার কাজিন ব্রাদার, সে খুব ভালো ক্রিকেট খেলতো, তার সঙ্গে আমার একটা তুলনা চলতো পরিবারে, যে ওই দেখ তোর থেকে 2 বছর ছোট, কি সুন্দর খেলছে, তুই পড়ে আছিস। এরকম না, নোবডি মেন্ট এনি হার্ম, যেরকম হয় না, আমি একটু সেন্সিটিভ ছিলাম, তো ফলে আমি একটু গুটিয়ে গেছিলাম। সেটা আমি জানি যে আমি গুটিয়ে গেছিলাম। আমার পাড়ায় একটা বন্ধু, স্কুলে 2-3টে বন্ধু, আর বন্ধু হচ্ছে বই, গুচ্ছের বই। সে তোমার ধরো যেগুলো ক্লাসিক্স, চার্লস ডিকেন্স হোক, জুল ভার্ন হোক, তাদের সব ওই অ্যাব্রিজড ভার্সনস পাওয়া যেত, মানে অরিজিনাল ইংরেজিটার থেকে একটু সহজ করে বাচ্চাদের জন্য, সেই সমস্ত কিনে ভরিয়ে দিয়েছিলাম। তো আমার ওই একটা জগৎ ছিল। আচ্ছা। একটা কল্পনার জগৎ। সেই জগৎটা তোমার যেহেতু শারীরিক ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি ইত্যাদি মিলিয়ে তোমার ওই জগৎটার মধ্যে তুমি ঢুকে পড়েছিলে। একদম একদম। এবং সেই জগতে একটা বিরাট বড় অংশ ছিলেন সত্যজিৎ রায়, যাকে আমি প্রথমে চিনেছিলাম ফেলুদার লেখক হিসেবে। এই লোকটা তো ফেলুদা লিখেছে।
কিন্তু সেই মানুষটাই যে গুপি গাইন ভাগাবাগি মানে সেটা অনেকদিন আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম যে এটা কী করে হয়, একটা লোক বই লিখছে, সে আবার সিনেমা বানাচ্ছে, দূর এরকম সম্ভব নয়, অত সময় আছে নাকি। পরে বুঝতে পারলাম যে কিছু মানুষ পারেন সময়টা ব্যবহার করতে। তো হ্যাঁ, এই যে জগৎটা আমার ছিল, এবং সেই জগতে আমার একদম কেন্দ্রে আমার মা। আমার যেটুকু শিল্প সংস্কৃতির সঙ্গে প্রথম দিকে পরিচয়, সেটা আমার মায়ের মাধ্যমে। মা নিজে যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলায় মাস্টার্স করেছেন। মা শঙ্খ ঘোষের ছাত্রী ছিলেন। মার খুব ইচ্ছে ছিল যে মা একদিন একজন মানে খুব দক্ষ অ্যাকাডেমিশিয়ান হবেন, কিন্তু যেটা হয়, লাইফ হ্যাজ আদার প্ল্যান। বিয়ের পর সংসার হয়ে গেল, ছেলে হয়ে গেল, তাই মা সেটা পারসিউ করতে পারেনি, কিছুদিন করেছিলেন। তো আমার মানে আমি মার খুব কাছের একটা ওই সাউন্ডিং বোর্ড ছিলাম আর কি। মা হয়তো একটা কিছু পড়ছে, বলে যে শোন, এই জায়গাটা কি সুন্দর, ভালো লিখেছে, শোন। বা মা একটা গান করছেন, একটা হারমোনিয়াম ছিল বাড়িতে, যেটা মার বিয়ের সময় এসেছিল, ছোট একটা হারমোনিয়াম। সন্ধ্যেবেলা মার রেক্রিয়েশন, যে সারা দিনের কাজ শেষ করে, এবং আমি যে সময়টার কথা বলছি তখন মানে লোডশেডিং, যেটা এখন কলকাতা শহরে প্রায় নেই বললেই চলে, তখন লোডশেডিং মুক্ত ঘন্টা হাতে গোনা যেত একটা, অন্তত আমার বাড়ির আশপাশটা। আচ্ছা। তখন আমাদের ওখানে রাস্তায় ওই 60 ওয়াটের বাল্ব জ্বলতো, তখনও নিয়ন আলো এসে পৌঁছয়নি। আমার ছোটোবেলা আমি দেখেছি, আমার মনে আছে। তো সেই লোডশেডিংয়ের মধ্যে মা একটা হারমোনিয়াম বাজিয়ে, একটা হ্যারিকেন রাখা আছে, মা হারমোনিয়াম বাজিয়ে গান করছে, আমি পাশে বসে পড়াশোনা করতে পারছি না, প্রচণ্ড গরম, কিন্তু গানটা শুনছি। মা হয়তো গাইছেন যে আমার যাবার সময় হলো। এবার দেখছি মা গাইতে গাইতে মার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, এটা কেন, তুমি কাঁদছো কেন? মা বলে, এটা দাদুর খুব প্রিয় গান ছিল। আচ্ছা। এবং দাদু হঠাৎ করেই একদিন চলে যান, অকস্মাৎ, মানে রাত 11টার সময় ফোনে কথা হয়েছে, 11:15 মামার বাড়ি থেকে ফোন এলো যে দাদু নেই, এরকম একটা হয়েছে। সেটা একটা বড় ফেজ গেছে মার উপর দিয়ে। এবার আমি এই জিনিসগুলো এমনভাবে দেখেছি, খুব খেলার ছলে, বা খুব খেলার ছলে বলবো না, খুব খুব ক্যাজুয়ালি সিনটা আমার সামনে দিয়ে হয়ে চলে গেছে। সেটা তখন কি হচ্ছে বোঝা বুঝতে পারি। কিন্তু এই যে গানটা আমি বললাম, এই গানটার যে উদাহরণ দিলাম, যে আমার যাবার সময় হলো দাও বিদায়, এর মধ্যে যে একটা ব্যথা আছে, সেটা আমি বুঝতে পারছি। সেটা কিসের ব্যথা সেটা হয়তো বুঝতে পারছি না। রিয়েলাইজেশনটা তো পরেই হয়, কিন্তু বীজগুলো তো তখনই বপন হয়। বা ধরো আমি যখন বুড়ো আংলা পড়ছি, বুড়ো আংলা প্রথমবার পড়ে আমার যেটা মনে হয়েছিল যে ছেলেটা বড্ড একা, ওর কেউ নেই, এরমভাবে ছোট হয়ে গেছে, বাড়িতে কেউ জানতে পারলো না, ও একটা এরমভাবে অ্যাডভেঞ্চার। আর আমি একদম অ্যাডভেঞ্চারাস মানুষ নই, আমার বাড়িটা দরকার, আমাকে বাড়ি ফিরতে হবে। এটা আমার বন্ধুরা অনেকদিন বুঝতে পারেনি। ওরা সারা কলেজ স্কুল জীবন বলেছে, ধুর তুই নাইট স্টে করিস না, কিচ্ছু করিস না। কিন্তু আমি এটা বোঝাতে পারি না যে আমাকে বাড়ি ফিরতে হবে, আমাকে আমার বিছানায় শুতে হবে, আমাকে আমার বাথরুমটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, খুব খুব কষ্ট করে হয়তো থেকে গেছি। এবার এমন কপাল দেখো যে তুমি এমন একটা প্রশ্ন করেছো যেটাতে অনেকগুলো ফোয়ারা খুলে গেছে আর কি। আবার জীবনে 1.5 বছর আমি দিল্লিতে চাকরি করেছি। আচ্ছা। এটা অন্য শহর, সেখানে কাউকে চিনি না, ভাষাটাও ঠিক করে বলতে পারি না, কারণ দিল্লির হিন্দিটা একটু অন্যরকম, সেরকম হচ্ছে। কিন্তু সেখানে গিয়েও আমাকে একটা নিজের বাড়ি, একটা নিজের স্পেস খুঁজতে হয়েছে। আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। ওই অ্যাঙ্কারটা তোমার জন্য বাড়ি এবং নিজের স্পেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা বোধহয় তোমার সেলফের সঙ্গে খুব কানেক্টেড আর কি। ওই আমি যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়িটার সঙ্গে। কারেক্ট। একটা জিনিস বলো সমক, সেটা হলো কোথাও না কোথাও আমাদের মধ্যে আমরা কি করব বা কি হতে চাই, কি মানে কি হব বড় হয়ে, সেটার একটা তো বীজ ছোটবেলায় থাকে। অ্যাবসলিউটলি। তোমার কি এরকম কোনো অ্যাম্বিশন ছিল যে আমি এরকম এই বিষয়ে কিছু করতে চাই বা এই নিয়ে কিছু করতে চাই? বা দেখো, আমার মনে হয় ছোটবেলা থেকে কেউ তো স্পেসিফিক্যালি এটা বলতে পারবে না যে আমি আরজে হব, কারণ তখন তো আরজে ওয়াজ নট দেয়ার তোমার ছোটবেলায়। বাট একটা কি বেসিক আইডিয়া ছিল যে কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে? আমি তাহলে একটা ঘটনা বলি। আমি ঘটনা দিয়ে বোঝাতে, গল্প বলে বোঝাতে সুবিধা হয়। 2000 সাল, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার ইংলিশ টিচার মিস ক্রিস্টিন ডি নরোনা, তিনি আমার জীবনে একটা বিরাট চ্যাপ্টার। কারণ এই মিসেস নরোনা প্রথমবার আমাকে তুলে বলেছেন, এই তুমি দাঁড়াও তো, তুমি রিডিং পড়ো দেখি, প্লিজ রিড দিজ লাইন্স, দ্য নেক্সট প্যারাগ্রাফ। এবং আমি রিডিং পড়েছিলাম, পড়ে তিনি আমায় দেখা করতে বলেছিলেন।
প্লিজ মিট মি ইন দ্য স্টাফ রুম। আমার তো হয়ে গেছে, গেল রে কী করেছে আমি জানি। কারণ আমি মানে বলতো, যদি তুমি দেখো যে ওই স্কুলের যে বেঞ্চগুলো, একদম সামনের দিকে যারা পড়াশোনায় খুব ইন্টারেস্টেড তারা বসে আছে, একদম পেছন দিকে যারা একটু গুন্ডামি করবে, একটু দুষ্টুমি করবে তারা বসে আছে, মাঝখানে একটা আছে যে যারা লুকিয়ে পড়তে চায়, যারা আমি চাই না কেউ ক্লাসে আমি স্কুলে আসছি কারণ বাবা ফিস দিয়েছে, আমি স্কুলে আসছি কারণ আমাকে আসতে হবে, আমি জাস্ট লুকিয়ে পড়তে চাই, আমাকে একটু ছেড়ে দাও। এই যে বেঞ্চগুলো, ওই বেঞ্চে আমি একদম কোনার দিকে বসতাম, যে পৃথিবী আমাকে ছুঁতেই না। সেইরকম একটা অবস্থায় ভদ্রমহিলা বললেন যে, ইউ প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ রিড। আই থিঙ্ক ইট ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস। এবং আমার স্কুল ডন বস্কো পার্ক সার্কাস। কেন বললাম তার কারণ হচ্ছে যে কিছু কিছু সুযোগ আমায় আমার স্কুল দিয়েছে যেটা হয়তো আমি আমার বাড়িতে পেতাম না। যেমন আমরা শেক্সপিয়ার পড়েছি অরিজিনাল টেক্সট, যেটা শেক্সপিয়ার লিখেছিলেন সেই টেক্সটটা। তো সেখানে একটা মোনোলগ পড়ছি, পড়ার পর তিনি বললেন যে এসো স্টাফ রুমে দেখা করো। বললাম গেল রে, বাবার কাছে ফোন, গেছি। ইয়েস ম্যাম। বলছি দেখো এরকম অমুক রবিবার দিন নজরুল মঞ্চে এরকম একটা প্রোগ্রাম হবে, তুমি কি অভিনয় করবে? মানে আমি আচ্ছা কীভাবে করে? বলে কিছু না, তুমি রিহার্সালে এসো স্কুলের পর। এই স্কুলের পর গিয়ে দেখলাম সিনিয়র স্টুডেন্টরা ওরা একটা নাটক লিখেছে, একটা স্কিট। নাটক তো আর তখন ক্লাস 7 ক্লাস 8 বাচ্চারা নাটক, একটা মজা আর কি। একটা স্কিট লেখা হয়েছে, তো সেখানে আমার একটা ছোট পার্ট আছে। বলছে এই যে তোমার লাইন্স, তুমি একটু পড়ে নাও 15 মিনিট, তারপরে দেখি এসে একটা অডিশন দাও। আমি নিজের মধ্যে, এবার এখানে একটা জিনিস বলে রাখি যে আমি খুব সিনেমা দেখতাম, এখনও দেখি, ছোটোবেলাতে আরও বেশি দেখতাম। কেন? শুক্রবার রাত্রিরে 2টো চ্যানেল ছিল আমাদের, একটা চ্যানেলে রাত্রিরে শুক্রবার দিন সিনেমা দিত। মা ঘুমিয়ে পড়তো, আমি আর বাবা বসে সিনেমা দেখতাম। বাবার সঙ্গে আমার কানেকশন খুব অল্প জায়গায় হয়েছে, সেটা আসবো এই পর্বে যদি কথা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় এমন কানেকশান আছে না যেগুলো ভোলার নয় আর কি। এই হচ্ছে সিনেমার একটা কানেকশান, যে হয়তো আমার একবার অ্যান্থনি দিয়েছে, হ্যাঁ আমরা বসে বসে রাত্রিবেলা দেখছি, এবং সেটা আমাকে প্রচণ্ড ইম্প্যাক্ট করছে। যেমন অমিতাভ বচ্চন বলছে যে ऐसा আদমি লাইফ মে 2 টাইম ভাগতা है, অলিম্পিক কা রেস হয় পুলিশ কা কেস। এটা মাথায় ছেপে গেছে আমার, এটা জীবনে ভুলবো না। তো আমি আবার কামিং ব্যাক টু স্টাফ রুম নিলাম, নিয়ে বললাম। উনি বললেন ঠিক আছে, তুমি রোববার দিন পৌঁছে যাবে নজরুল মঞ্চে, আর কোনো কথা নেই, আর 1-2টো রিহার্সাল হয়তো হবে। বাড়িতে এসে বলেছি, বাবা এমনিতে খুব স্ট্রিক্ট, বলে রবিবার দিন তোমার না ওই দিন অঙ্ক ক্লাস, তোমার এই ক্লাস আছে, তুমি কি করে যাবে, এরকম করলে হবে। মা বললো আচ্ছা যাও না, কিছুই তো করে না ও স্কুলে, কিছু একটা করুক, অন্তত মুখচোরা ব্যাপারটা কাটবে। গেছি। এবার এটা হচ্ছে পুরনো নজরুল মঞ্চ, হয়তো তোমার মনে আছে, আপনারও মনে থাকবে, সে এসি ছিল না, মাথায় সেভাবে ছাদটাও ছিল না, ওপেন এয়ার ছিল, গরম প্রচণ্ড। তো সেইখানে আমি কস্টিউম পরে দাঁড়িয়েছি, সামনে অভিনয় হচ্ছে। আমি মনে মনে ভাবছি যে আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে, আমি বাড়ি যাব, ঘামছি, বাথরুমে যাওয়ার ইচ্ছে করছে। এমন সময় দেখলাম কিউটা হলো, পেছন থেকে ঠেলা মারলো, চা, এই ঢুকলাম। ঢুকে না কি একটা হলো করে, পুরো ব্যাপারটা করে বেরিয়ে এসে পরে আমি রিয়েলাইজ করলাম বাড়ি যখন ফিরছি যে বিরাট মজা পেয়েছি, বিরাট আনন্দ পেয়েছি। ম্যামকে গিয়ে বললাম যে ম্যাম আই উড লাইক টু এক্সপ্লোর মোর অপরচুনিটিস। ম্যাম বললো ঠিক আছে, সামনে একটা স্কুলে ফাংশন হচ্ছে, ওয়াই ডোন্ট ইউ হোস্ট দ্যাট। আমি হোস্ট কী করে করে? বললো দ্যাট ইউ ফিগার আউট। এই ইন্ডিপেন্ডেন্সটা আমি পেয়েছিলাম, বাবা 7-এ পড়ি তখন। এবার একটা রকম সিনিয়রদের একটা প্রোগ্রাম হলো, একটা করে যাচ্ছি। হ্যাঁ, প্রথম ওপেনিং সেগমেন্টে একটা বললাম, পছন্দ হলো, লিখেছিলাম এরকম, আবার এলাম, আবার এরম করতে করতে ওইটাও ভালো লাগলো। তারপর আবার পরের বছর আরেকটা জিনিস, আবার সামনে এরম করতে করতে না, বাই দ্য টাইম ক্লাস 12-এ এলাম, আমার অ্যাজ অ্যান অ্যাঙ্কার, অ্যাজ অ্যান এলোকিউশনিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর স্কুলে একটা নাম হয়ে গেছিলো আমার ব্যাচে। সো মাচ সো যে আমার সবচেয়ে স্ট্রিক্ট যারা টিচার, মানে আমার কেমিস্ট্রি টিচার, তিনি প্রচণ্ড কড়া ছিলেন। তিনিও বলেছিলেন যে আমি গেছি, আইএসসির পড়াচ্ছেন, ক্লাস 11-এর শেষ, এরপরে 12 শুরু হবে, সামনে বোর্ডস, আমাদের ওদিকে ফেস্ট করতে যাওয়ার উত্তেজনা। আমি গিয়ে ম্যামের কাছে বলছি ম্যাম আই হ্যাভ বলে ইয়েস নাও ইউ গাইজ আর
রুলিং দ্য স্কুল, গো অ্যাপ্রুভড। ভাই কি হচ্ছে লাইফে আমার সঙ্গে। তো আমি ক্লাস 12-এ উঠতে উঠতে আমি কনভিন্সড যে আমায় এটাই করতে হবে। আচ্ছা, মানে তুমি ওই মজাটা পেয়ে গেছো, উফ, আনন্দটা পেয়ে গেছো, দুরন্ত মজা পেয়েছি। হ্যাঁ। এবং একটা কি কোথাও হয় সমক, আমি জানি না মানে এটা তোমার সঙ্গে হয়েছে কিনা, সেটা হলো এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কেরিয়ারিস্টিক হয়তো, এবার এটা তো একটা দৌড়, একদমই, সেটা তো একটা দৌড় চলছে সবসময়। এখনো যারা দেখছে তাদের মধ্যে অনেকে সেই দৌড়ে সামিল কিংবা সেই দৌড়ের কথা ভাবছে, ঠিক। কিন্তু অনেক সময় আমরা যদি একটা অন্য রাস্তা পাই না, যে রাস্তাটাতে লোকে আমাকে রেকগনাইজও করছে, লোকে আমাকে অ্যাপ্রিসিয়েটও করছে, অথচ এটা করে আমি একটা নিজের আনন্দও পাচ্ছি, ঠিক, এটা হলে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই কি আমাদের সেই দিকটা চুজ করতে আমাদেরকে খুব মানে ওই নেশাটা কি খুব টানে বলে মনে হয় তোমার? তাহলে আরেকটা গল্প বলি। এই আমি এতক্ষণ কি বলছিলাম, ক্লাস 12 অবধি আমি ডিসাইড করে নিয়েছি যে আমি অ্যাক্টর হব। ক্লাস 12 শেষ হলো, বাবাকে গিয়ে বললাম যে আমি ইংলিশ নিয়ে পড়াশুনো করব আর পাশাপাশি অভিনয় করব। বাবা বললো তুমি ইংরেজি পড়বে, ওসব করতে হবে না, জয়েন্টে বসবে, ইঞ্জিনিয়ারিং পড়বে। সিল্ড। ওই যে 2006 আমি স্কুল থেকে বেরোলাম, তবে থেকে আজ অবধি আমি এই জিনিসটা বারবার রিয়েলাইজ করি যে ওই সময় দাঁড়িয়ে যদি আরেকটু সাহস করে বাবাকে বলতে পারতাম যে না, আই এম কনভিন্সড যে আমাকে এটাই করতে হবে, তাহলে আমার 28 বছর বয়সে যে পরিচিতি বা যে খ্যাতি বা যে সুখ যেটা আমি পেয়েছি, সেটা আমি হয়তো 23 বছর বয়সে পেয়ে যেতাম। এটা আমার জীবনে একটা রিগ্রেট। এটা আমার রিগ্রেট নয় যে বাবা খুব স্ট্রিক্ট ছিল, আমার রিগ্রেট হচ্ছে আমি বোঝাতে পারিনি। হয়তো এটাই হওয়ার ছিল, হয়তো তোমার ওই সময়টা দরকার ছিল, হয়তো তোমার ওই রকম একটা জিনিসই দরকার ছিল যাতে তুমি, আমরা কিছুই জানি না, বুঝলে তো, আমরা নিজেদেরকে একটু ওভার এস্টিমেট করি তো, একদম। এবং সুতরাং আমার মনে হয় যা হয় না আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের একটা পয়েন্টে রিটার্নটা দিয়েই দেয়। অ্যাবসলিউটলি। এবং এই মাঝখানে আমি বিভিন্ন জিনিস করেছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, MBA করেছি, সেলসে চাকরি করেছি, এত মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, কিছু খুব ভালো বন্ধু, কিছু চিরশত্রু, আর কিছু স্মৃতি আছে আমার, যে স্মৃতিগুলো আমাকে, এই স্মৃতিগুলো থেকে আমি কন্টেন্ট পাই, আমি লাইন্স পাই, আমি ভাবনা পাই, চরিত্র পাই। অবশ্যই তাই, এটা তো হবেই, মানে লাইফ ছাড়া তো আর কিছু মানে আর্টিস্ট এক্সিস্ট করে না। একদম। এবং কি বলতো, যে এই যে একটা কথা আছে না যে আর্ট কামস ফ্রম লাইফ, বাট লাইফ ইজ নট আর্ট। কারেক্ট, একদম। তোমার জীবনে যখন সত্যি তোমার চারপাশটা ভেঙে পড়ছে, সেখানে কোনো ক্লোজ শট নেই, কোনো পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে না, একদম, লাইফ কিচ্ছু হচ্ছে না, লাইফ ইজ ভেরি ক্রুড। একদম। এই ক্রুডনেসটাকেই আমরা একটু ঘষা মাজা করে, একটু ফিল্টার দিয়ে, একটু ব্রাশ স্ট্রোক দিয়ে, একটু মিউজিকের মাধ্যমে আর্ট হিসেবে হয়তো প্রেজেন্ট করছি। কিন্তু অনেকেই, একজন আমায় একবার জিজ্ঞেস করেছিল যে তুমি কতটা, হাউ লাইফ লাইক ইজ ইয়োর আর্ট, হাউ ডু ইউ থিঙ্ক, মানে হোয়াট ইজ দ্য কানেকশন? দেয়ার শুড নট বি এনি কানেকশন। কারণ তোমার জীবনটা না, জীবন একটা খরস্রোতা নদীর মতো, সে তার পথে যা পড়বে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তোমাকে সেই নদীর সঙ্গে যেতে হবে, তোমাকে তার উপরে র্যাফটিং করতে হবে। একদম। এবার র্যাফটিং শেষে তুমি যে জিনিসটা তুমি শিখলে, সেইটা তোমার আর্ট, আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। তো তোমার একটা পার্ট অফ লাইফ সম্পর্কে বুঝলাম বেশ, রেডিওটা কি করে ঘটলো, এবং তুমি যেই সময় রেডিওতে পা রেখেছো বা রেডিওতে এসছো, সেই সময় রেডিওটা ওয়াজ যথেষ্ট একটা হাইপ এর জায়গায় ছিল। মানে আজকের দিনে যা দাঁড়িয়ে যেরকম অবস্থায় আছে রেডিও, তার চেয়ে অনেক বেশি হাইপ ছিল আর কি। ঠিকই। কোন সময় এটা, আর এটা কি করে ঘটলো আমার একটু বলো। তো আমি তখন দিল্লিতে চাকরি করছি, এটা হচ্ছে 2013। দিল্লিতে কিসের চাকরি করছো? আমি সেলসের চাকরি করতাম, ওই যে বলছিলাম। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং এর পর দিল্লিতে গিয়ে সেলসের চাকরি করছো। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, আমি তখন আমার MBA শেষ হচ্ছে, ক্যাম্পাসিংয়ের সময়, যেদিন আমি প্রথম চাকরি পাই, সেদিন আমার প্রথম ছবি রিলিজ করে দত্ত ভার্সেস দত্ত, অন দ্য সেম ডে। বাবা, এটা তো একটা আইরনি। হ্যাঁ, আমি এক হাতে সেলসের জব লেটার নিয়ে প্রিমিয়ারে গেছিলাম। অসাধারণ। এবং তারপরে যেটা কি হয়, তারপরে সিনেমাটা মোটামুটি ভালোই চলেছিল, আর এটা কলকাতা শহর ছেড়ে বাইরে যাওয়ার একটা
হয়তো এখন লোকে বলবে যে তোমার তো সিনেমাটা হয়ে গেছিল, তুমি ওটা চুজ করলে না কেন, কিন্তু বাঙালিকে তো চাকরি করতে হবে। কারেক্ট, একদম বাঙালিকে চাকরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো আমি তখন 2013 দিল্লি গেলাম। দিল্লিতে গেলাম না, দিল্লিতে গিয়ে পড়লাম, আমাকে ফেলা হলো। সেই কাউন্ট অফ মন্টে ক্রিস্টোতে ওই যে আমাদের যে প্রোটাগনিস্ট তাকে যেরকম একটা দ্বীপে ফেলে দেওয়া হয়েছিল, আমি দিল্লিতে গিয়ে পড়লাম। গিয়ে দেখি যে আমি কোথায় এলাম, ভাষা ছেড়ে দাও, এই মানসিকতাটাই আলাদা। হ্যাঁ, আর ছোট ছোট জিনিস, যে পরোটা যে আসলে আটার তৈরি হয় আমি জানতাম না। আমরা শুধু এই বঙ্গদেশে ময়দার পরোটা খাচ্ছি, গোটা দেশ আটার পরোটা খাচ্ছি, আটার লুচিও খাচ্ছে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এইগুলো প্রচণ্ড কালচার শক। তারপরে যেমন ধরো, আমার এক বন্ধু, সে মানে আমার সঙ্গে যে থাকতো, সে ইন্দোরের ছেলে, সে দেখি সব কিছুকে সবজি বলছে। বলছে আজ চিকেন কি সবজি বানালে? আমরা 1 সেকেন্ড দাঁড়া, চিকেন কোনো সবজি নয়। বলে আরে বাঙালি শুন, ये सब्जी मतलब जिसमें ग्रेवी रहता है, आलू रहता है, सब कुछ। ও হরি। তার এবার আমি সেলস করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা হবে না। আচ্ছা, বিক্রি করতে পেরেছিলে? না, আচ্ছা, পারিনি। তার কারণ হচ্ছে মিডিয়া সেলসে ছিলাম, একটা খুব নামকরা টেলিভিশন কোম্পানিতে আমি কাজ করতাম। সেখানে আমার যা টার্গেট ছিল 100, যদি 100 আমার টার্গেট হয়, আমি 25 করে উঠতে পেরেছিলাম সারা বছরে। আচ্ছা, তাও আমার সিনিয়ররা আমাকে হেল্প করেছিল। করে আমি বুঝলাম যে আমি এটা পাচ্ছি না। এবার থ্যাঙ্কফুলি যেটা হয়, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর না তার দূত পাঠান জীবন, যে যখন তুমি খুব খারাপ অবস্থায় তখন কিছু দূত আসবে। এরকম কিছু দূত বন্ধুরূপে আমার জীবনে দেখা দিয়েছিল দিল্লি শহরে। তারা সবাই কলকাতা ছেড়ে আসা বাঙালি, এবং বাঙালি, কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালির যে এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা আমি নিজে ছিলাম বলে আমি বলছি, যে যেই মুহূর্তে তারা কলকাতা ছেড়ে বাইরে গেল, কলকাতাটা একটা স্বপ্ন রাজ্য হয়ে গেল। যে যা অসুবিধে ছিল, মিনিবাসে ভিড়, কোনো অসুবিধে নেই, আমাকে এখান থেকে নিয়ে কলকাতায় ফেরত নিয়ে যা, এইটা একটা চলে। তো এই 5-6 জন আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম। তা ওটা একটা মিনি কলকাতা হয়ে গেল। সেখানে আমার এক বন্ধু কলকাতা থেকে এলো, সে তখন আমার প্রাক্তন কোম্পানিতে, সে তখন প্রডিউসারের কাজ করছে। তো সে আমাকে, আড্ডা হচ্ছে, তার মধ্যে সে আমাকে বললো যে তুই একটা অডিশন দে না। আমি দূর, আমার দ্বারা হবে না। কি তুমি না, দে না। তো আমি পুজোর সময় গেলাম। পুজোর সময় গিয়ে সেখানে লোকজনের সঙ্গে আলাপ হলো, 11-12টা রাউন্ড অডিশন হলো। তারপরে দেখলাম হঠাৎ করে ব্যাপারটা হয়ে গেল। এবার দুটো জিনিস, এক হচ্ছে যে আমি একটা সম্পূর্ণ নন ক্রিয়েটিভ ফিল্ড থেকে একটা ক্রিয়েটিভ ফিল্ডে যাবার একটা সুযোগ পেয়েছি। সেই যে ঘটনাগুলো বলছিলাম তোমায় 12-এ যেটা মনে হতো, সেইগুলো আবার আস্তে আস্তে খুলতে শুরু করলো। কারণ কলেজে উঠে আমি ব্যান্ড করেছি, আমি ড্রামস বাজাতাম, আমি গান গাইতাম, ব্যান্ড এগোয়নি। আমি থিয়েটার করেছি কিছু বছর, সেটা এগোয়নি। তার প্রধান কারণ হচ্ছে আমি কেন, আমার বাড়ি যাওয়ার তাড়া, আমি সবসময় বাড়ি যেতে চাই। গান বাজনা থিয়েটারে বাড়ি যাওয়ার কথা চিন্তা করলে হবে না, তোমাকে পড়ে থাকতে হবে, সেই এফার্টটা আমি দিতে পারিনি। কিন্তু ইচ্ছেটা রয়ে গেছে। হয়তো কোথাও একটা মেধা ছিল, কিন্তু যেটা এখন এই দুনিয়ায় দাঁড়িয়ে যেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। ট্যালেন্ট ইজ নাথিং, ট্যালেন্ট ইজ 10%, 90% ইজ হার্ডওয়ার্ক। এটা আমি অন ক্যামেরা বলছি। তো কিন্তু ওই যেগুলো আমি একটু পারি, একটু করতে পারি, হয়তো একটু সুরটা মেলাতে পারি, হয়তো 2 লাইন ছন্দে লিখতে পারি, একটু গুছিয়ে কথা বলতে পারি, এইগুলো আবার জেগে জেগে উঠছে। এসে যখন শুরু করলাম, তখন দেখলাম যে আমাকে যার শোতে অ্যাজ অ্যান ইন্টার্ন বা অ্যাজ অ্যান অবজারভার রাখা হয়েছে, সেই ভদ্রলোকের নাম মীর আফসার আলী। তিনি সকালবেলা শো করবেন, আমায় তাকে শ্যাডো করতে হবে। আমার তো হয়ে গেছে, ভালো কথা। তো 2014 নভেম্বর মাস, 24শে নভেম্বর, ইনসিডেন্টালি আমার এই 2024শে নভেম্বরে আমার 10 বছর কমপ্লিট হবে অন এয়ার, 10 years অফ মি বিং অন এয়ার। তো প্রথম সেই সব শুরু হয়েছিল 8:35-এ একটা ট্রাফিক আপডেট দিয়ে। ট্রাফিক আপডেট কি, যারা শুনছেন তারা রাস্তায় আছেন, তারা মেসেজ পাঠাচ্ছেন, আমি সেই মেসেজগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, এইটুকুই আমার কাজ ছিল। এই ঘটনাটা আমি আগেও বলেছি, এবং তোমার সঙ্গে প্রথমবার আড্ডা হচ্ছে তাই আমি বলছি, যে মাইক অন আছে, উল্টো দিকে মীরদা দাঁড়িয়ে আছে, আমাকে প্রথম ইন্ট্রোডিউস করলেন মীর আফসার আলী ইন হিজ স্টাইল, ইন্ট্রোডিউসিং যে আমাদের একটা নতুন ছেলে এসছে, একটা জোরে হাততালি টাততালি হয়ে ও যে ওকে বললো প্রথমে তুমি ট্রাফিকের ইনফরমেশানটা দিয়ে দাও, কে কী মেসেজ পাঠিয়েছে বলো। আমি একটা খাতায় লিখেছিলাম, আমি দেখছি আমি নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছি না।
আমি এটা কী হচ্ছে আমার সঙ্গে, আমার হাতের লেখার উপর একটা গর্ব ছিল। আমি ভালো, সেটা এখন আর নেই, এই টাইপ করে করে যা হয়েছে, হাতে আর লেখা হয় না। আমি নিজের লেখা পড়তে পারি, মিট দ্য সামহাউ হি ম্যানেজড ইট। আমি ক্যাপ্টেন বলি, আমি এখানেও ক্যাপ্টেনই বলবো, ক্যাপ্টেন ম্যানেজড ইট সামহাউ। তারপর করে মাইক অফ করে আমাকে জীবনের প্রথম শিক্ষা, মানে রেডিও জীবনের, ক্যারিয়ার জীবনের, পারফরমেন্স জীবনের প্রথম বড় শিক্ষা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে সোমক, একটা কথা তোমায় বলছি, যে বল থেকে যেন চোখ না সরে। তুমি সেই বলে সেটাকে ডিফেন্ড করবে, সেটাতে 1 রান নেবে, 4 মারবে না 6 মারবে, সেটা পরের ব্যাপার। আগে ব্যাটে বলে লাগাও। বল কোথায় যাবে তোমার দেখার দরকার নেই, তুমি আগে হিট করো, বল থেকে যেন চোখ না সরে। এবার এটার মানে আমি কি বলছি, এইবার আমি আসছি যে হাউ ইট অ্যাপ্লাইজ টু রেডিও। রেডিও জিনিসটা এত সহজ না, সেই জন্যই সেটা এত কঠিন। একটা রেডিওর পুরো ইতিহাসে একটা কথা আছে যে রেডিও ইজ ভেরি হার্ড টু ডু বিকজ ইট ইজ ইজি। এতটাই সহজ, একজন মানুষ খুব সহজভাবে তার শহরের সঙ্গে কথা বলছে, তার শহরে কি ঘটছে, কি ঘটা উচিত, কি ঘটা উচিত নয়, কোন সামাজিক ঘটনার প্রতিবাদ বা কোন মজার চুটকিতে সে একটা হাসি উদ্রেক করছে, এইগুলো খুব সহজভাবে হতে হবে। এবং যেটা আমি ঢোকার পর রিয়েলাইজ করেছিলাম যে দেখো, পাশাপাশি পরিবর্তন তো হচ্ছে, কারণ আমরা ডেটা পাচ্ছি যে হ্যাঁ হয়তো মানুষ অতটা, তখন ইন্টারনেট ঢুকছে, এই প্লেলিস্ট এগুলো ঢুকছে, নিজস্ব মিউজিক প্লেয়ার ঢুকছে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছিল যে আরজেদের যে আইডেন্টিটি কণ্ঠস্বর হিসেবে, সেটা তো আমি শুনে তাকে চিনতে পারবো, কিন্তু ততক্ষণ অবধি মানুষটা যদি, আমি মীর আফজাল আলীকে ছেড়ে দিচ্ছি, সেটা মাল্টি চ্যানেল, মাল্টি মিডিয়া পার্সোনালিটি, একদম মাল্টি ডিমেনশন। কিন্তু তাছাড়া যারা আছে তাদেরকে সে যদি পাশে এসে দাঁড়ায়, দুম করে হয়তো আমি চিনতে পারবো না অ্যাজ অ্যান অডিয়েন্স। সেইখানেও একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে আমরা কি করব, তাহলে কি আরজেদের কেউ সামনাসামনি চিনতে পারবে না? এর অনেক বছর আগে আমেরিকায় যখন টেলিভিশন আসতে শুরু করলো, তখন একটা কথা খুব পপুলার হয়েছিল যে ভিডিও কিল্ড দ্য রেডিও স্টার। কারণ আমরা যে ফরম্যাটে রেডিওটা করি এখন, অন্তত প্রাইভেট এফএম, সেই সমস্তটা আমেরিকা দেখিয়ে দিয়েছে। আমেরিকান মিডিয়া একদম হাত ধরে দেখিয়ে দিয়েছে, দেখো বাবু এইটা করো, এটা করলে কাজ হয়। কারণ ওরা এটাতে অনেক দূরে গিয়ে, মানে একটা শহরে, নিউ ইয়র্ক শহরেই 100টা রেডিও স্টেশন আছে, অত বড় একটা মার্কেট। কিন্তু তখন দাঁড়িয়ে একজনের মনে হলো যে এটাকে যদি আমি উল্টে দিই, যে ভিডিও কিল দ্য রেডিও স্টার, ওয়াই ক্যানট ভিডিও মেক দ্য রেডিও স্টার? তখন পাশাপাশি আবার তার কিছু বছরের মধ্যে 2016, তার মধ্যে আমরা শুনছি যে ফেসবুক একটা নতুন প্রপার্টি আনছে যেটার নাম ফেসবুক ভিডিওস। যে তুমি ছোট ছোট ভিডিও আপলোড করো, তার আগে কিন্তু ভিডিও ব্যাপারটা ছিল না, ভিডিও ওয়াজ এ নিউ প্রপার্টি। কারেক্ট, বেশ ভালো কথা। পাশাপাশি ইনস্টাগ্রামের নিয়ে একটা অ্যাপ যেটায় ছবি আপলোড করা যাবে, এই সমস্ত জিনিস। তো এক এক করে এই জিনিস করা শুরু হলো, যে স্টুডিওতে কি হচ্ছে সেটার একটা ছোট্ট ভিডিও। এই করতে করতে হঠাৎ একদিন আমরা বসে কথা বলছি, করছি, করে একটা ভাবলাম যে কি করা যায়, এমন একটা জিনিস যেটা শুধু স্টুডিও না, স্টুডিওর বাইরেও হয়তো, বা হয়তো সাধারণ মানুষের জীবন থেকে উঠে আসা একটা কমেডি স্কেচ। এবার এইসব ভাবতে ভাবতে তখন আমার মাথা থেকে একটা আইডিয়া বেরিয়েছিল যে একজন মা, একটা ছেলে, দুজনের যদি এটা করা যায়। তারপরে when we started uploading it, সেটা তো প্রচণ্ড ভাইরাল হলো সবে, সেইটা তো তুমিও সেটা তো প্রচণ্ড পপুলার হচ্ছে। হ্যাঁ, সেটা তো আছে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমার এখন ইন রিট্রোস্পেক্ট মনে হয়, যে হয়তো ওইটা করতে গিয়ে একটা পয়েন্টে আমার অন এয়ারটাও আমি নেগলেক্ট করে ফেলেছিলাম। মনে হয় সেটা তোমার? আমার এখন মনে হয়। আচ্ছা। যে কারণে আমি নিজে বলছি, আমি হয়তো যে প্রপার্টিটা খুব হিট করে গেল, আমি সেটার পেছনে এতটা এফোর্ট দিতে গিয়ে আমার শোতে কি হচ্ছে, যে লিসনার শুধুমাত্র রেডিওতে আমাকে শুনছে বা আমাদের শুনছে, তাকে হয়তো আমি ইগনোর করতে শুরু করেছিলাম একটা পয়েন্টে। এগুলো সবই আমি ইন রিট্রোস্পেক্ট বলছি, এগুলো ওই সময় দাঁড়িয়ে, ওই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। কারণ
একটা জিনিস এখন আমি বুঝতে পারি, এবং তার জন্য প্যান্ডেমিকের একটা বড় অবদান আছে আমার জীবনে। প্যান্ডেমিক আমার জীবনে যেটা দিয়েছে সেটা হচ্ছে ভাবনা চিন্তার সময়। কারেক্ট, একদম সবাইকেই দিয়েছে। হ্যাঁ, তো আমি ভেবে দেখলাম যে আমার শুরু অ্যাজ আ রেডিও প্রেজেন্টার এবং অডিওর কাজ, হ্যাঁ, অডিও জগতের একটা মানুষ। সেখানে আমি দেখলাম যে ওই ভিডিও সিরিজ বা বাকি যেগুলো করলাম সেখানে ওই সত্তাটা বেরিয়েই আসছে না, ফলে একটা বিরাট অডিয়েন্স আমাকে সোমক হিসেবে চিনলো বা ওই চরিত্রটার নাম হিসেবে চিনলো। রেডিওতেও যে এই ছেলেটা কথা বলে সেই কানেকশনটা তৈরি হলো না। আমি এটা গোড়ার দিকে বলছি, দুটো আলাদা সত্তা হয়ে গেল। হ্যাঁ, একটা ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার হয়ে গেল। সেইটা আমরা তারপরে আবার কাজ করতে শুরু করলাম করে। আমি তোমাকে এই পয়েন্টে আটকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো একটা তো বড় ট্রানজিশন হয়েছে ইন দ্য প্রসেস অফ বিইং এ মিডিয়া পার্সোনালিটি, মানে সেটা যে কোনো মিডিয়াই হোক। তুমি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন যে নাকি রেডিও থেকে নিজেকে, তুমি যেই জার্নিটার কথা এই মুহূর্তে বললে, তুমি আর অগ্নি, তোমরা দুজন হলে ওই ট্রানজিশনটা যে আমরা শুধু রেডিওতে না, তার সঙ্গে আমাদের আরেকটা আইডেন্টিটিও তৈরি করতে হচ্ছে। উই আর দ্য ট্রানজিশন। ইউ আর দ্য ট্রানজিশন। লজ্জার মাথা খেয়েই বলছি, আমি আর অগ্নি উই আর দ্য ট্রানজিশন। একদম তাই, তোমরাই ট্রানজিশন। এবং আমার কোথাও একটা, যখন তোমার সঙ্গে কথা বলবো বলে ভেবেছিলাম, আমার কোথাও একটা মনে হয়েছিল যে আসলে তো পৃথিবীটা বদলাচ্ছিল, তোমাদের ওই পয়েন্টটায় পৃথিবীটা বদলাচ্ছিল, এবং এই পৃথিবীটা যে বদলাচ্ছে সেটা কোথাও গিয়ে তোমরা আজ পেয়েছিলে। আজকের দিনে দাঁড়িয়ে রেডিও মানে তো শুধু রেডিও হয়ে থাকতে পারে না, এটা আমার একটা বক্তব্য। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? মানে একজন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ রেডিও রাইট নাও, যে একজন রেডিও জকি যে শুধুমাত্র রেডিওতে তার দর্শকদের সঙ্গে ইন্টারাক্ট করে, শ্রোতার সঙ্গে ইন্টারাক্ট করে, এবং সেই শ্রোতারা তার গলা দিয়ে তাকে আইডেন্টিফাই করতে পারে, এবং তার গলার সঙ্গে তাদের একটা কানেকশন আছে, লোকটার সঙ্গে নেই। আমি বলছি এটা প্রিভিয়াসলি তাই ছিল, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে পুরো বিষয়টা? কারণ তুমি হলে সেই মানুষটা যে নাকি এটা থেকে বেরিয়ে অনেক দিকে বিচরণ করেছো, চেষ্টা করেছো, তুমি অভিনয় করেছো, তুমি স্কেচেস করেছো, তুমি হোস্টিং করেছো, তুমি বহুবার, মানে বহু জায়গায়, সেই অর্থে যাকে মিডিয়া বলে, সেই অর্থে যাকে মাস মিডিয়া বলে, সেটার অনেক জায়গায় তোমাকে দেখা গেছে একেবারেই। এখান থেকে হোয়াট ডু ইউ থিঙ্ক এই মুহূর্তের রেডিওর অবস্থা? আমি এটার উত্তরটা একটু বড় হবে, আগেই বলে রাখছি। সেটা হচ্ছে যে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে ইট ইজ ক্লিয়ার যে কন্টেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য মিডিয়াম। এটা আমার প্রথম পয়েন্ট। এবার আমি যদি দুটো প্রান্ত দেখি, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে অডিও ভিজুয়াল। হোয়াট ইজ দ্য কমন পয়েন্ট? দ্য কমন পয়েন্ট ইজ অডিও। এটা সমস্ত আরজে বা যারা প্রেজেন্টার তাদের এটা বুঝতে পারলে ভালো যে দে আর ইন দ্য বিজনেস অফ অডিও এন্টারটেনমেন্ট। এই যে মুহূর্তে আমি অডিও এন্টারটেনমেন্ট বললাম, আমার দুনিয়াটা কিন্তু খুলে গেল। সেটা পডকাস্ট। আজকে এই যে আমাদের পডকাস্টটা, ধরো কেউ গাড়িতে ড্রাইভিং মোড অন করে এটা শুনছে, তার কাছে দিস ইজ অডিও এন্টারটেনমেন্ট। একদম। সে ভিডিও দেখতে পাচ্ছে না, সে কিন্তু গাড়ি চালাচ্ছে, বাট সে সোল কানেকশনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে শ্রুতির মাধ্যমে। এইটা রেডিও শিক্ষা। এই শিক্ষাটাকে অন্য মিডিয়ামে ইমপ্লিমেন্ট করাটা খুব দরকার। যেমন আমি এখন ইশকে মর্নিং শোটা করি, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ডিসাইড করেছি যে অন্যান্য প্রপার্টি তো ঠিক আছে, আমার যেটা শো সেটার একটা ছোট্ট অংশ আমি মোবাইলে ভিডিওটা করছি, যে আমি ডেলিভার করছি, আমার শোটা চলছে, একজন ফোন করেছে বা কারো একটা ইন্টারভিউ আমি চালাচ্ছি, সেই ভিডিওর সঙ্গে আমার ওই শোয়ের অডিওটা আমি অ্যাড করে আমি আপলোড করব, যে যেটা আপনি রেডিওতে শুনছিলেন সেইটা দেখুন কিভাবে হয়। ইনস্টাগ্রাম এখন কিন্তু অডিওর উপর খুব জোর দেয়। ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং অডিও আসে, অডিওজ আর ট্রেন্ডিং। একদম ঠিক। কারণ এটা মানুষও বুঝতে পেরেছে যে একটা ভালো অডিও যদি আমার কাছে থাকে, আমি তার উপরে ভিজুয়াল বসিয়ে নিতে পারবো। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। 2004 সালে বীর জারা বেরিয়েছিল। বীর জারা লাস্টে
একদম ক্লাইম্যাক্সের জায়গায় বীর প্রতাপ সিং একটা কবিতা বলে যে मैं कैदी नंबर 786। সেই যে গোটা অডিওটা সেটা এখন ইনস্টাগ্রামে এত ভাইরাল তুমি ভাবতে পারবে না। এবং সেখানে একজন কেউ কাশ্মীরের একটা ভ্লগ করেছে, কেউ একটা বর্ধমানে হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে এসে শুধু একটা ক্ষেতের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে সেটার একটা ছবি, কিন্তু তার সঙ্গে ওই অডিওটা দিয়ে একটা অদ্ভুত ম্যাজিক তৈরি হচ্ছে। এই যে ম্যাজিকটা, এটা রেডিওর শিক্ষা। এইটা মানুষ হয়তো মনে রাখেন না কারণ পাবলিক মেমোরি ইজ স্মল, বাট এই যে শুধু শব্দ এবং সাইলেন্সের মাধ্যমে আমি একটা ছবি তৈরি করছি, সেইটা রেডিওর শিক্ষা, সেটা গণমাধ্যমের শিক্ষা। রেডিও আরও অনেক কিছু শেখায়। যে আজকে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি চেষ্টা করছি যতটা সম্ভব না আটকে বা যতটা সম্ভব পরিষ্কার করে মনের ভাব বোঝানো। আজকে আমি ভিডিওতে করছি বলে এটা পডকাস্ট, আমি যদি ভিডিওটা সরিয়ে দিই এটা একটা রেডিও শো, এটা রেডিওর শিক্ষা। একদম তাই। তো রেডিও অ্যাজ আ মিডিয়াম কোনো দিন ইররেলেভেন্ট হবে না, কারণ রেডিও মিডিয়ামই নয়, রেডিও ইজ এ লাইফস্টাইল। রেডিও তোমাকে শেখায়। আজকে কথা বলতে বলতে বাইরে হঠাৎ করে একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভগবান না করুক, এবং সেখানে একটা এমন ঘটনা ঘটলো যে গোটা শহর চঞ্চল হয়ে উঠলো। তুমি কথা বলবে সেটা নিয়ে অ্যাজ আ পডকাস্টার, তুমি কথা বলবে, একজন সংবাদ মাধ্যমে লিখবেন, একজন আরজে বলবে, তার কাছে মাইক্রোফোন আছে, তার কাছে 3টে চ্যানেল আছে যেখানে 3টে অডিও একসঙ্গে চালানো যায়, এই 3টে জিনিস আছে তার কাছে। এবার রেডিওতে যারা শুনছেন তাদের তো একটা বৃত্ত রয়েছে, তার বাইরে যদি পৌঁছাতে হয় তাহলে অন্যান্য জিনিস তোমায় নিতেই হবে, তোমায় রিলস করতেই হবে। কিন্তু কি করবে তুমি? তুমি যে বক্তব্যটা রেখেছো, তোমার যে সত্তাটা, যে ইফ আই অ্যাম আ প্রেজেন্টার, আমার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমি যেটা বলছি সেইটা যদি আমার কন্টেন্ট হয় তাহলে প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার। আজকে সোল কানেকশনের এপিসোড থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার যে এপিসোড হবে সেটা থেকে একটা দুর্দান্ত 30 সেকেন্ড তুমি পেলে, তুমি রিলে দেবে না? অবশ্যই তুমি স্টোরিতে দেবে না? তাতে কি সোল কানেকশনের পডকাস্ট হিসেবে তার গুরুত্ব এতটুকু কমে যায়? যায় না। কিন্তু আমায় পৌঁছতে হবে, আমার এক পা থাকবে ভবিষ্যতে, কিন্তু ওই যে যখন যারা দৌড়চ্ছে তারা তো একটা রান আপ নেয়, আমি একটু পিছিয়েও আসবো, আমায় দুটোই ব্যালেন্স করতে হবে। আমাকে বুঝে নিতে হবে যে আমার কোন মিডিয়ামের সঙ্গে বা কোন জায়গাটার সঙ্গে আমি সবচেয়ে বেশি নিজেকে আইডেন্টিফাই করি। যদি সেটা টেলিভিশন হয়, দেখবেন টেলিভিশনে যারা অ্যাঙ্কার বা যারা তাদের একটা কথা বলার ধরন আছে, হ্যাঁ, সেটা কিন্তু টেলিভিশন বা নিউজ ডিমান্ড করে সেটা, আরজেদের ক্ষেত্রে অতটা নেই। সেখানেও কিছু সমস্যা আছে। আমি অনেক রেডিও প্রেজেন্টারদের শুনি যে তারা অফ মাইক এমনভাবে কথা বলছে, নর্মালি কথা বলছে, যেই মাইক অন হলো একটা হঠাৎ করে একটা কেমন আছেন, এইটা দরকার নেই। এই ফেকটা করার কোনো দরকারই নেই, তুমি নর্মালি কথা বলো। কারণ মানুষ বোকা নয়, মানুষ জানে যে তুমি ওইভাবে কথা বলো না। আর আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আরও বেশি বোঝে বিষয়টা, তার কারণ আগেকার দিনে রেডিওর কথা যদি আমি বলতে যাই, সেই সময় রেডিওতে একটা নমস্কার খবর পড়ছি, এই ব্যাপারটা তার একটা কারণ আছে, সেটা থাক, সেটা তো অবশ্যই নিশ্চয়ই, সেটা একটা ফর্মাল জায়গা, সেটা একটা ফর্মাল ভাবে নিজেকে প্রেজেন্ট করা, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে যত সোশ্যাল মিডিয়া বেড়েছে, যত আস্তে আস্তে মানুষ আরও 10টা মানুষের কথা, মানুষকে দেখেছে, তাদের কথা শুনেছে, তখন কিন্তু মানুষ এই অথেন্টিক মানুষকে মানে ডিফারেন্সিয়েট করার জায়গাটা আরও বেশি বুঝেছে। এবং সেক্ষেত্রে আজকের দিনে আমার মনে হয়, আমি এর আগের পডকাস্টে এই কথাটা বলছিলাম, ধরো আজকে মানুষ না অথেন্টিক কনভারসেশন শুনতে পছন্দ করে, মানুষের অথেন্টিক কথা শোনার খিদে বেড়েছে বলে আমার ধারণা। আমি তোমাকে কেটেই বলছি যে জাস্ট অ্যাডিং টু দ্যাট পয়েন্ট, আমাকে একবার অপুদা মানে শাশ্বত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল, আমি একটা পডকাস্ট করতাম, সেখানে উনি একটা দারুণ কথা বলেছেন যে মানুষ বেশি কিছু চায় না, মানুষ চায় এন্টারটেনমেন্ট সঙ্গে একটু বুদ্ধি। এই কথাটা আমার সঙ্গে থেকে গেছিল, সঙ্গে একটু বুদ্ধি, সেটা যে কোনো মানুষের, সিনেমা হোক, লেখা হোক, গান হোক, কবিতা হোক, পডকাস্ট হোক, যাই হোক, তবেই তোমার কানেকশনটা তৈরি হবে, এবং সেই কানেকশনটা যদি ভেতরে যায় সেটা সোল কানেকশন হবে। এই যে আমি খুব ইনডাইরেক্টলি সোল কানেকশনের নামটাকে একবার হার্প করে দিলাম, এটাকে রেডিও ল্যাঙ্গুয়েজে বলে অডিও লোগো। যে হয়তো সোল কানেকশনের লোগোটা ওই ডান দিকে উপরে দেখছে না, সে শুনলো অডিও লোগো, এটাও রেডিওর শিক্ষা। তো ছোট চটজলদি বা
লাইটার কি বলবো, লাইট ডিউরেশন, স্মল ডিউরেশনের কন্টেন্ট যেগুলো রেগুলারলি কনজিউম করা যায়, সেখানে মানে সেখানে এমন কিছু জিনিস আছে যেগুলো রেডিও এমনভাবে শেখায়। যেমন ধরো তুমি আজকে দেখবে প্রচুর আরজে আছে যারা কিন্তু রিলস বা শর্ট ফরম্যাটে খুব ভালো কাজ করছে, যেমন প্রবীণ দা ইজ ফ্যান্টাস্টিক। তার কারণ কি, ও 2011-12 থেকে এটা আরজেরা করে দিনে, এটা নিজের শোতে ঘন্টায় 4 বার করতে হয়, যে 30 সেকেন্ডের মধ্যে এমন একটা জিনিস বলবো যে আমার লিসনার হুকড হয়ে যাবে। সেটাকে শুধু ভিডিও শ্যুট করে ছেড়ে দাও, হয়ে গেল তোমার রিল। তো কেপেবিলিটি জিনিসটা কিন্তু আগে থেকেই আছে, এটা হচ্ছে সেই মানুষটা, এবং সেটা রেডিওরই শিক্ষা, একদম সেটা রেডিও শিক্ষা। এই ছোট করে গুছিয়ে বলা, সেটা রেডিও শিক্ষা। এই ধরো আমাদের হয়তো আপনি খেয়াল করেননি, কিন্তু আমরা মাঝে মাঝে একটা দুটো ব্রেক নিচ্ছি, কিছু একটা চেক করে নেওয়া, কিন্তু তারপরে যখনই আমরা ফিরে আসছি আমার বলতে ইচ্ছে করছে যে নমস্কার, আপনি দেখছেন সোল কানেকশন, আমি সোমক, আজকে অরুণাভদার সঙ্গে, কারণ এটা আমার অভ্যেস। এবং রেডিওর শিক্ষা এটা বলে যে তুমি যতবার এটা বলবে তোমার অডিয়েন্স, হয়তো সে তোমায় দেখছে না, আমি ধরে নিচ্ছি দেখছে না, তাহলে যে সুবিধাটা হবে, যে ধরো সোল কানেকশনটা চলছে ইউটিউবে চলছে, সে হয়তো কিছুক্ষণের জন্য তার স্ক্রিন থেকে চোখটা সরে গেল, সে ওটা শুনতে পাবে যে দেখছেন আপনি সোল কানেকশন পডকাস্ট। এবং সন্দেশ.tv আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার একটা প্লাগ করলাম। এই সমস্তটা আমি বললাম ইটস এ লাইফস্টাইল, ইট ইজ এ ওয়ে অফ লাইফ। তো সেই ওয়ে অফ লাইফে হ্যাঁ লিসনার কমবে বাড়বে সবই হবে, কিন্তু ইট উইল অলওয়েজ বি রেলেভেন্ট। কারণ রেডিও থেকে বেরিয়ে বা রেডিওর শিক্ষা নিয়ে লোকজন বিরাট বিরাট জিনিস করে ফেলেছে। যেমন দেখবে বলিউডে দুজন মানুষ যারা এখন লিরিসিস্ট হিসেবে খুব নাম করছে, সিদ্ধার্থ গরিমা, দে ওয়ার কপিরাইটার্স। নীলেশ মিশ্রা একদম রেডিও স্টার, একদম। তো সেটাই। তুমি এর আগে, তোমার কথাতেই আসলো, তুমি একটা পডকাস্ট করতে, তুমি ইন্টারভিউজ করেছো প্রচুর। এই যে যখন রোল রিভার্সালটা হয়, যখন তোমাকে ইন্টারভিউ দিতে হয়, যখন ইন্টারভিউ করো আর যখন ইন্টারভিউ দাও, এটার মধ্যে কি তোমার কোথাও কি প্রচণ্ডভাবে সত্তা পরিবর্তন হয়, নাকি ওটা একই ওই রেডিওর শিক্ষা থেকেই থাকে? আমি যখন ইন্টারভিউ নিই তখন চেষ্টা করি কম কথা বলার, কারণ বেশি কথা বলা আমার একটা অভ্যেসও নয়, আমার একটা বদঅভ্যেস। এটা আমার চরিত্রের একটা দোষ গুণ, আমি জানি না। আমাকে যদি তুমি বলতে দাও আমি বলেই যাব। এটা সবচেয়ে ভালো কন্ট্রোল করতে পারেন আমার স্ত্রী। আচ্ছা, স্বাভাবিক। হ্যাঁ, এবং তিনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করেন। যে হয়তো একটা কথা হচ্ছে যে আচ্ছা তুই এটা দেখেছিস, বা এটা নিয়ে তোর কি এটা দেখলি? বললাম হ্যাঁ এটা দেখলাম, আসলে কি জানিস তো অমুক যেটা, এরকম করে পুরোটা শুনলো যে আমি তোর প্রথম দুটো পয়েন্টের পর আর শুনিনি। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে পরের বার যখন এটা হবে প্রথম দুটো পয়েন্টই বলবো। কারেক্ট। এবং ও হচ্ছে আমার সাউন্ডিং বোর্ড। আমি নতুন একটা কিছু লিখলাম বা কিছু একটা তৈরি করলাম, ওকে শোনাই। মাই ওয়াইফ দেবস্মিতা হচ্ছে আইডিয়াল অডিয়েন্স। কেন আমি বলি যে তোমার যে আইডিয়াল অডিয়েন্স, তার কাজ নয় যে সে বাড়তি এফর্ট নিয়ে তোমার কাজ দেখবে বা শুনবে, সেটা তার কাজ নয়। কাজ হচ্ছে তোমার যে তুমি তাকে এমনভাবে ধরবে যে সে যেতেই না পারে। আমি যখন মানে নাটকের সঙ্গে ছিলাম, মাঝে মাঝে ওই গোড়ার দিকে অ্যানাউন্সমেন্টগুলো করতাম যে সবাই শান্ত হয়ে বসবেন, আমরা শুরু করব। আমি কোনো দিন বলিনি যে সুইচ অফ ইউর মোবাইল ফোনস, আমি শুধু বলেছি সাইলেন্ট করে রাখুন। তার সঙ্গে আমি একটা লাইন অ্যাড করতাম যে এবং আমরা নাট্যদল হিসেবে একটা চেষ্টা করব এমন অনুষ্ঠান করার যাতে আপনার ফোনের কথা মনেই না পড়ে। অডিয়েন্সের কোনো দায় নেই, দায় ক্রিয়েটারের, দায় আর্টিস্টের। হ্যাঁ, এবং অনেকেই বলবেন যে অডিয়েন্সের কি একটা কোনো রেসপন্সিবিলিটি নেই? একটা কিছু দেখতে এলে বা একটা কিছু শুনতে এলে তার কি একটা প্রিপারেশন নেই? অবশ্যই আছে, কিন্তু তার জীবনে যে স্ট্রাগলটা আছে, তার হয়তো বাড়িতে চাল শেষ হয়ে গেছে বা তার হয়তো মাইনেটা একদিন পরে আসছে, তার কিন্তু দাদা অত সময় নেই, তার ভাবনা চিন্তার অত জায়গা নেই। সে যেটুকু অ্যাবজর্ব করতে পারছে করে নিচ্ছে, এবং ভালো লাগছে বলেই করছে। কারণ এই আমাদের সাধারণ ছাপোষা মধ্যবিত্ত জীবনের বাইরে এই যে জগৎটা, শিল্প সংস্কৃতির জগৎ, সবাই তার সঙ্গে একটু অ্যাটাচ হতে চায়। তাতে কি বলতো, একটা আত্মিক উন্নতি হয়, মনের একটা উন্নতি হয়, সেটা সবাই চায়। কিন্তু যে বললাম জীবনের সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই। জীবন একটা খরস্রোতা নদী, জীবন তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো একটা ভালো রবীন্দ্রসঙ্গীত শুনতে বসেছিল, একটা ফোন এলো, মেজো মামা ফোন করেছে, খুব কাশি হচ্ছে, একটু দেখ না, একটু গেল, আচ্ছা ঠিক আছে পরে শুনবো।
রিয়েল প্রবলেমস অফ লাইফ। একদম। তার মধ্যে যদি আমি মার্কেটিং করে সব কিছু করে আমি আমার দর্শককে হলে নিয়ে এলাম, তারপরে আর কিছু নেই বস। তারপরে দর্শক আর তোমার মধ্যে কিচ্ছু নেই। তখন তোমাকে দর্শক বুঝিয়ে দেবে, যেই দর্শক দেখতে দেখতে বললো পপকর্ন খাবি, ব্যাস তুমি শেষ, তুমি হেরে গেছো, পরের বার ট্রাই করতে হবে। এটা আমি খুব মানি, এটা আমি হতে দেখেছি আমার জীবনে, আমি এটা হতে দেখেছি। আমি যখন স্কুলে বলো বা কলেজে বলো অ্যাঙ্কারিং করা শুরু করলাম, তখন আমার যারা আশেপাশে যারা অ্যাঙ্কারিং করতো সবাই বিরাট চিৎকার। এটা আমি বুঝতে পারি যে মাইক্রোফোন হাতে পেলে চিৎকার করার কি আছে, ইজ এভরিবডি হ্যাভিং ফান, দরকার নেই তো। তুই দেখ তুই কি হোস্ট করতে এসছিস, তুই এটা বাচ্চাদের ট্যালেন্ট কন্টেস্ট হোস্ট করতে এসছিস, নট একটা ডিজে পার্টি। তখন আমাকে আমার এক সহকর্মী তখনকার, সে বলে তুই কি মিনমিন করছিস, আমার এটা ফর্ম, আমি আস্তে কথা বলবো, আমি গ্যাপ নিয়ে কথা বলবো, যদি উত্তেজনা দেওয়ার দরকার তখন দেব, কিন্তু প্রথমেই আমি একেবারে আঁচ বাড়িয়ে রাখবো তা নয়। মাংসটা একটু সিমে হবে, তারপর হয়তো আঁচ বাড়াবো, একটু কষবো, সব ঠিক আছে, কিন্তু গোটা ব্যাপারটা রান্নাটা আসতে হবে, হুড়পাড় করে রান্না করবো না। ও বলো দূর, এইভাবে হবে না, এভাবে হয় নাকি? ভাই এখন তো আমি তো আছি, তুমি তো নেই, তো যাই হোক। না, আমি একদমই উইদাউট এনি অ্যারোগেন্স, আমি কোনোভাবে অহংকার থেকে বলছি না, এটা আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা তো তুমি কনফিডেন্স থেকেও বলতে পারো, এটা তো তুমি তোমার বিশ্বাস থেকেও বলতে পারো। বিশ্বাস থেকে সবসময় কেন অ্যারোগেন্স থেকে বলতে হবে মানুষকে, বা সবসময় লোকে কেন অ্যারোগেন্ট ভাববেও, বা তোমার কোনো একটা বিশ্বাস যে না এইভাবেই না এটা হয়, আমার মানে হলে ভালো, আমার বিশ্বাস, এটা তোমার পার্সোনাল বিশ্বাস বা আমার পার্সোনাল বিশ্বাস, যে আমি যেভাবে আড্ডা মারি আমার মনে হয় এইভাবেই আড্ডা হয়, একদম এটা আমার বিশ্বাস। এবার কেউ যদি অন্যরকম কিছু করে এবং তারপর যদি দেখা যায় আমার বিশ্বাসটাই ঠিক ছিল, তো সেটা তো অ্যারোগেন্স হতে পারে না। যাই হোক আর কি, আমি একটু আমি খুব সরি বলতে পছন্দ করি, ছড়াই খুব জীবনে, আমি তো সরি বলতে পছন্দ করি। রেলেভেন্ট থাকার চাপটা একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে, তার মধ্যে তোমার ক্ষেত্রে একটা পপুলারিটির এরকম একটা স্টেপ বাই স্টেপ পপুলারিটি তোমার বেড়েছে, আস্তে আস্তে আবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, এর মধ্যে তুই গেছো। একটা মানুষ যখন মানুষের ভালোবাসা পায় সেটা খুব ভ্যালিডেটিং, একদম প্রচন্ড ভ্যালিডেটিং, প্রচন্ড আনন্দের জিনিস। যখন মানে আমার এই পডকাস্টের পর যখন আমাকে লোকজন বলে যে তোমার পডকাস্ট ভালো লাগে, মানে তার চেয়ে আনন্দের কিছু হয় না। একদমই তাই, সেই জন্যই তো করছি, একদম সেই জন্যই করছি, এবং সেটা দারুণ লাগে। এবার তোমার ক্ষেত্রে এই যে মানে এই যে একটা গ্রাফ বিভিন্ন রকম, তারপর একটা সংস্থা থেকে বেরিয়ে আর একটা সংস্থায় যাওয়া, একটা ট্রানজিশন, এই পুরোটার মধ্যে নিজেকে রেলেভেন্ট রাখার প্রেশার ফিল করো? আমি ওই গেমটাতেই নেই, কারণ আমি একটা জিনিস বুঝেছি যে তুমি রেলেভেন্ট থাকবে কি না সেটা তুমি ডিসাইড করবে না। আসল কারেন্সি হচ্ছে ওয়ান ইজ হ্যাপিনেস, এবং সেটা আমি আই ক্যানট স্ট্রেস দিস এনাফ, যে একটা জিনিস তৈরি করে বা একটা অনুষ্ঠান করে বা একটা ক্রিয়েটিভ কিছু করে সবার আগে হচ্ছে স্যাটিসফ্যাকশন, তবেই তুমি পরের দিন এসে আবার ওটা করতে পারবে, তবেই তুমি 3 নম্বর দিনে আবার করতে পারবে। এরম তোমায় করে যেতে হবে। একদিন গিয়ে ওই সেই কথাটা যেন একদিন ভোর হবে, ওই রকমই একদিন গিয়ে সেটা মানুষের কাছে পৌঁছবে বা পৌঁছবে না। যদি পৌঁছয় তাহলে দেখতে হবে সেটা থাকলো কি না। আলটিমেটলি টাইম উইল টেল অ্যান্ড ইয়োর অডিয়েন্স উইল টেল। যখন আমি ওই যে ভিডিও সিরিজটার জন্য আমি বিখ্যাত হলাম, আমি বিখ্যাত হওয়ার জন্য করিনি, আমরা 4-5 জন মিলে মজা করে বানিয়েছিলাম, করে এমনি আপলোড করে দিয়েছিলাম। তখন কি জানতাম এই মনেটাইজেশন, ওই প্রথমে 30 সেকেন্ড একটা হুক দিতে হয়, থাম্বনেল, এসব কিচ্ছু কোনো আইডিয়া নেই। মোবাইলে শ্যুট করছি, কাঁপা কাঁপা ভিডিও আপলোড করে দিয়েছি, পরে দেখলাম ওটাই একটা চল হয়ে গেল। তখনও ভাবিনি, আজও ভাবি না, কারণ আমি যদি ওটা ভাবি আমি মানে সুস্থ থাকতে পারবো না। কারণ আজকে সোমক ঘোষের কম্পিটিটর বলতে গেলে গোটা দুনিয়া। কারণ নরওয়েতে বসে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট কলকাতায় ভাইরাল হয়ে যেতে পারে,
এক্সাম্পল একজন এই আফ্রিকান ভদ্রলোক যিনি বাংলা গান করেন, সে কোথায় পৃথিবীর কোন জায়গায় বসে আছে আমি জানি না, হিজ নেম ইজ জুটিন, কিন্তু সে বেলাবোস গাইছে, কলকাতার বাঙালি পাগল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউটোপিয়া, আবার ডিস্টোপিয়াও। আমরা এটাই চেয়েছিলাম, জন লেনন এটাই চেয়েছিলেন যে ইম্যাজিন দেয়ার আর নো কান্ট্রিজ, লিটারালি দেয়ার আর নো কান্ট্রিজ। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি যদি মানুষের মনকে টাচ করতে পারো, তাহলে সারা পৃথিবীর কাছে তুমি ছড়িয়ে যেতে পারো, ভাষা, জাতি পাত সব নির্বিশেষে আর কি। এবং সঙ্গীত সেটা বহু বছর ধরে করেছে, হ্যাঁ, ইন্টারনেটের আগে। একদম। আমার জীবনে সঙ্গীত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মিউজিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। সেটা গিটারটা আছে, হ্যাঁ গিটারটা আছে, আমরা সেটাতে তো অবশ্যই আসবো। কিন্তু আমি ভাবি যে এই যে ধরো এখন আমি ভোর 5:30টায় উঠছি, আমি কোনো দিন আর্লি রাইজার ছিলাম না, আমার একদম ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে, আমি দেরি করে উঠবো, বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমোবো, কিন্তু আমি জোর করে 5:30টায় উঠছি। কারণ 5:30টায় ওঠার কষ্টটার পরে আমার বাকি যে দিনটা যাবে সেটা আমাকে এত আনন্দ দিচ্ছে। সকালবেলা 7টার সময় অনুষ্ঠান শুরু করছি, তখন একজন মেসেজ করেছে যে ধরো সমকদা ট্রেন ধরতে যাচ্ছি, হালকা কুয়াশা, খুব ভালো লাগছে গানগুলো, ব্যাস মাই ডে ইজ মেড। আমার আর কিছু চাই না, আমার ওই আনন্দটা চাই, এবং এই আনন্দের জন্য কাজ করাটাই দরকার আমার মনে হয়। এবং এই অনেকগুলো পর পর করে 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 যদি কোনো দিন কোনোভাবে এই বডি অফ ওয়ার্কটা কারোর সামনে আসে, তাহলে হয়তো নিজেকে আমি ধন্য মনে করব। মির্দার সঙ্গে যখন গপ্প মিরের ঠেক প্রথম রেকর্ড করতে গেলাম, প্রথম গল্প ছিল দেবদাস। আমি এখানে বলে রাখি যে আমি সাহিত্য খুব কম পড়েছি অনেক, বাট সাহিত্য কম পড়েছি। আমি হাতের কাছে যা পাই পড়তে শুরু করি, সে একটা ম্যানুয়াল থেকে শুরু করে সেলফ হেল্প, নন ফিকশন, যা পাই পড়তে শুরু করি। কিন্তু সাহিত্য সেইভাবে যে বই ধরে ধরে, অম্বরীশদা বলেছিল সোল কানেকশনে যে লেখক ধরে ধরে অম্বরীশদা শেষ করেছে, যেটা আমার খুব হিংসা হয় ব্যাপারটাকে। আমি ভেবেছিলাম যে করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি, খুব ছুটকো ছাটকা জিনিস পড়েছি। তো দেবদাস আমার পড়া নেই, আমার শরৎচন্দ্র খুব বেশি পড়া নেই, কিন্তু আমি একটা ব্রিফ নিলাম যে এইভাবে এই হচ্ছে, আমি একটু পড়লাম, গিয়ে আমি আমার মতো করে আমার যেটুকু ভয়েস অ্যাক্টিংয়ের এক্সপিরিয়েন্স আমি করেছি। এখন দাঁড়িয়ে আমি আজও মেসেজ পাই, আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি একটুও নিজেকে একটা পেডেস্টালে বসাচ্ছি না, আমি আজও মেসেজ পাই যে যখন আমি চোখ বন্ধ, একজন লিখছে যে সোমক, যখন আমি চোখ বন্ধ করে দেবদাস শুনছি, আমি কিন্তু চোখে শাহরুখ খানকে দেখছি। এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট, আমার আর কিচ্ছু চাই না। এটাই আমার কাছে রেলেভেন্সের গেম। যেটা এবার হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে শাহরুখ খানের দেবদাস কি একটা স্ট্যান্ডার্ড, নাও হতে পারে, সঞ্জয় লীলা ভানসালি টেক্সটটাকে টুইস্ট করেছেন, আমি সেভাবে যাচ্ছি না। আমাদের এই দেশটা, আমরা যে সমাজে থাকি, সেখানে দেবদাস বললে প্রথমে দিলীপ কুমার, তারপর শাহরুখ খানের কথা তো আসে, এটা তো সত্যি। এই মুহূর্তের জেনারেশনে শাহরুখ খানের কথা আসে, এই মুহূর্তের জেনারেশন। আমাদের বাবাদের চোখে হয়তো দিলীপ কুমার আসতো। এক্স্যাক্টলি। সেখানে আমার এক শ্রোতা, তার কোনো দায় নেই আমাকে বিরাট ভালো ভালো কথা বলার, সে আমার থেকে কোনো রকম কিছু পাচ্ছে না, সে যেচে আমাকে সময় বার করে এই মেসেজটা পাঠিয়েছে, আমি তো ওখানেই শেষ, আমার আর কী চাই। হ্যাঁ, এবার যেটা আমি করে উঠতে পেরেছি সাকসেসফুলি, যে আমার ভালো লাগার কাজের মাধ্যমে আমি উপার্জন করার একটা উপায় বার করেছি, সেইটা এইখানে বলতে পারো যে এটা আমার সাকসেস। যে আজকে আমার বাড়িতে রোববার যে 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 ফ্রাইড রাইস আর মাংসটা হচ্ছে, সেটা আমি যে টাকা দিয়ে উপার্জন করেছি, সেটা আমার ভালোবাসার কাজ দিয়ে, সেটা আমি নিজেকে ফোর্স করিনি, আমাকে সংসারের মুখ চেয়ে কিছু করতে হয়নি, দিল্লিতে সেলসটা করতে হয়নি। হ্যাঁ, যারা সেলস করেন তাদেরকে আমি বুকে জড়িয়ে ধরতে চাই। আমরা মার্চ মাসে এটা শ্যুট করছি, এবং মার্চে যারা সেলসের প্রফেশনে আছেন তাদের জন্য খুব মানসিক চাপ। একদম, আমার এক খুব কাছের বন্ধুই আছে, এবং আমি পারিনি, আপনারা কিভাবে করছেন আমি জানি না, অনেক সাধুবাদ এবং অনেক 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 শুভেচ্ছা আপনাদের। কিন্তু বাই দ্য ওয়ে, আমি এটা বলে দিই, আমিও একবার চেষ্টা করেছিলাম, কিছুটা পেরেছিলাম, হ্যাঁ, বাট বেশিরভাগটাই পারিনি। সত্যি সত্যি আমার মনে হয়, আমি বারবার বলিও বিভিন্ন আমাদের আড্ডাতেও, সেলস একটা আলাদা স্কিল, ও বাবা, এবং সেই স্কিলটা যাদের থাকে তাদের উপর আমার হিংসে হয়। একদম একদম। আমি নিজেকেই সেল করে উঠতে পারছি একদম, অন্য প্রোডাক্ট কি সেল করে। তো এই যে রোববার দিন, এবার মানে আমার ছেলে স্কুল শুরু হবে, আমার বাড়িতে একটা নতুন কাবার্ড এসছে, একটা বুক শেলফ এসছে, এই যে সবটা আমি করতে পারছি, আমি হাসি মুখে
সেই টাকাটা উপার্জন করতে পারছি, টাচউড এটা যেন আমার জীবনে থাকে। আমি যেন সকালে উঠে আমার মনে হয় যে আজকে কাজে যাব, আই এম হ্যাপি টু গো টু ওয়ার্ক, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এটা যদি আমি করে যেতে পারি আমি রেলেভেন্ট আমার কাছে। এই মেসেজটা আরে আর সে আর কি বলবো, মানে যাই হোক। হ্যাঁ মানে আমি আবার লজ্জার মাথা খেয়ে বলছি যে রেডিও শো হোক বা আমার পেজে আমি অধিকাংশ মহিলাদেরই মেসেজ পাই এবং সবাইকে আমি খুব সম্মানের চোখে দেখি। অনেক অনেক ধন্যবাদ। এই ভাইটাকে মনে রাখবেন সবসময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দাদাও ভাবতে পারেন, ভাইও ভাবতে পারেন। আহা হা হা, কি কথা বলে দিলে তুমি। সি আগেন মাই ডে ইজ মেড। আজকে খুব এই যে এটা এটা যদি ধরো আজকে সোল কানেকশন, আমরা তো ভয়েস আর্টিস্ট বা তুমি একজন ইন্টারভিউয়ার, আমিও ইন্টারভিউ করেছি, এটা আমি ধরে নিচ্ছি একটা কাজ। হ্যাঁ, কিন্তু কোথাও কি কাজ মনে হচ্ছে না? আমার তো আমার তো একদম মনেই হয় না। এটা আমার তো মজা লাগে। এক্স্যাক্টলি এইটাই, আমি ওটাই চেষ্টা করছি। আমার আর কিচ্ছু চাই না জীবনে। একটা ব্যাপার আছে সমক, তোমাকে যেই প্রশ্নই করা হয় তুমি না বেশ গুছিয়ে গোল গোল করে একটা, মানে এটা বেশ সুন্দর একটা শুরু, একটা মাঝখানে, একটা শেষ থাকে। এই ব্যাপারটা মানে এটা কি রেডিওর থেকে পাওয়া? একেবারেই, এটার একটা নামও আছে, এটাকে বলা হয় PLE, মানে পোস্ট লিঙ্ক ইমোশন। মানে আমরা যখন আর যেটা কথা বলি গানের ফাঁকে, সেই গোটাটাকে একটা লিঙ্ক বলা হয়। আদতেই লিঙ্ক কেন? কারণ কি বাজছিল আর কি বাজবে এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্টের মতো ঢোকে একটি ছেলে বা একটা মেয়ে, যে পরে একটা হ্যাবিট হয়ে যায়, তাকেই আর যে বলে যে কি চলছিল আর কি চলবে এর মধ্যে তুমি বিশ্বে তোমার গোটা দুনিয়া খোলা আছে, তুমি কি বলবে বলো। তো এখানে আমরা যখন এটা শিখি, এটা একটা প্রসেস আছে যে ধরো একটা গান বা কিছু একটা শেষ হচ্ছে, তুমি সেটাকে ধরে বা গানের একটা ফ্রেজ ধরে বা কম্পোজারকে ধরে, বা ধরো আমি বলি যে যদি বেকআপ সিটের, আমার বেকআপ সিট খুব পছন্দের অ্যালবাম, যদি ইকতারা চলছে আমি ইকতারা থেকে হয়তো কিছু একটা রণবীর কাপুর নিয়ে হয়তো কিছু বলবো, যাই হোক। এবার সেটা নিয়ে তুমি ঢুকলে, কিন্তু তোমার যে মেন বক্তব্য, তুমি আজকে কী নিয়ে বা এই মুহূর্তে কী নিয়ে কথা বলছো, সেটা তোমার কেন্দ্র। তুমি যেটা দিয়ে ঢুকছো একদম গোড়ার দিকে ঢোকাতেই এমন একটা কিছু থাকলে ভালো হয় যেটাতে তোমার অডিয়েন্সের কানটা তোমার দিকে চলে আসে। টেকনিক্যালি এটাকে বলা হয় স্পাইক। মানে একটা যেটা আমাদের ইউটিউবের ক্ষেত্রে তুমি যেটা একদম গোড়াতে দাও, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ব্যাপারটা, ওটাকে বলে স্পাইক। এটাও রেডিও শিক্ষা। স্পাইক না দিলে দেখা গেছে যে লিসনারশিপ হয়তো একটু চলে যেতে পারে। বেস্ট মোমেন্টটাকে আমরা সামনে দিয়ে দিই, কিন্তু এখানে একটা অন্যরকম করে কিছু বলা, একটা সাউন্ড এফেক্ট, একটা হুক হয়ে গেল। আমি তারপরে আমার অনুষ্ঠানের নামটাম বললাম, নিজের নাম বললাম, বলে আমি আমার বক্তব্যে ঢুকলাম। এবার যখন আমি বক্তব্যে ঢুকছি বা যখন গান চলছে, যখন আমি ভাবছি, আমি সবার আগে ভাবছি যে আমি শেষ করব কোথায়। শুরুটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি ছাড়বো কোথায়, এবং আমি কোন ইমোশন দিয়ে আমার শ্রোতাকে আমি ছাড়বো। তাকে কি আমি হাসাবার চেষ্টা করব, তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করব, নাকি তাকে একটা ইমোশনাল একটু ভালো লাগা, একটু নস্টালজিয়ায় ছাড়বো। সেইটা হচ্ছে গেম। এবং এইটা করতে করতে তোমার যদি শেষটা তুমি জানো কোথায় তুমি শেষ করবে, তাহলে গোড়াটা সাজিয়ে নেওয়া, ব্যাক ক্যালকুলেট করাটা অনেকটা সহজ হয়ে যায়, এবং এটা একটা প্র্যাকটিস। তো এই PLE জিনিসটা, এটা আমার মনে হয় সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যারা লিখছেন, যারা পডকাস্ট করছেন, যে তুমি কোথায় শেষ করবে বা একটা সেগমেন্ট হচ্ছে, বা কোথায় ছাড়বে, তোমার অডিয়েন্সকে কোথায় ছাড়বে, সেইটা আগে জানা দরকার। তারপরে তুমি সেখান থেকে ব্যাক ক্যালকুলেট করতে, এইটা করতে করতে ব্যাপারটা গোল হয়ে গেছে আর কি। তো এটা অভ্যেসের মধ্যে চলে, এটা অভ্যেস, এটা শিক্ষা, এটা একদম এই মাধ্যমটা শিক্ষা। কারণ রেডিওকে তো অনেক কিছুর সাথে লড়তে হয়েছে এবং লড়তে হয়। রেডিওকে বলা হয় ব্যাকগ্রাউন্ড মিডিয়াম। আমি ব্যাকগ্রাউন্ড মিডিয়াম বলতে পছন্দ করি না। আমি ভাবি যে শহরের একটা কণ্ঠস্বর তো বটেই, এবং সাধারণ মানুষের জীবনে একটা সাউন্ড ট্র্যাক। রেডিওটা যদি বাড়িতে চলে, সেটা একটা সাউন্ড ট্র্যাকের মতো। মাঝে মাঝে হয় না যে কিছু দৃশ্যে সাউন্ড ট্র্যাকটা হঠাৎ বেড়ে এসে একদম সামনে চলে এলো, সেরকম কিছু কিছু দৃষ্টান্ত হয়, খুব কম হয়, কিন্তু সেই ম্যাজিকটা হয় যে এমন একটা কনভারসেশন হলো যে যিনি শুনছিলেনও না, তিনি ভলিউম বাড়িয়ে বসে বসে শুনলেন, এবং হয়তো সেটা যদি বারবার হয় তাহলে সেটার জন্য অপেক্ষা করেন। এর একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে মহিষাসুরমর্দিনী। অবশ্যই স্টার্ট টু ফিনিশ তুমি বেরোতে পারবে না।
তুমি যত ইউটিউব আসুক, যত বড় বড় সিরিজ আসুক, যাই আসুক, সবাইকে সম্মান করে বলছি, তুমি ছাড়তে পারবে না। প্রথম ওই যে শঙ্খধ্বনিটা যদি না থাকে, তাহলে প্রোডাক্টটা যে কীরম হতো, অনুষ্ঠানটা যে কীরম হতো, আমি ভেবেও বার করতে পারবো না। কিন্তু ওই শঙ্খধ্বনিটা আছে, তারপরের যে গানটা, প্রথম যে গানটা, আই থিঙ্ক একদম প্রথম হচ্ছে ইয়াচন্ডি দিয়ে শুরু হয়ে থামলো, তারপরে যে আশ্বিনের শারদপ্রাতে ঢুকলেন, এবং ওই যে গানটা শেষ হচ্ছে আর উনি ঢুকলেন, এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে সেগওয়ে। আমরা বলি এটা সেগওয়ে মানে সামথিং উইচ সিমলেসলি মুভস ইনটু ওয়ান অ্যানাদার। কিন্তু যে স্কেলে গানটা শেষ হলো, উনি কিন্তু ওই স্কেলেই পাঠটা করা শুরু করেছেন, এবং ওই স্কেলেই পেছনে একটা এসরাজ বাজছে। এই পুরোটা এত টেকনিক্যাল একটা জিনিস, সব কিছু মিলে একটা ম্যাজিক তৈরি করছে। এটা শ্রোতা জানেন না, কিন্তু আমরা তো এই মিডিয়ামে কাজ করি, আমরা জানি কিভাবে হচ্ছে, এবং এটা করতে পারা একটা স্বপ্নের মতো। এবং সত্যি যদি আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দেখতে পারতাম যে উনি ওইভাবে পাঠ করছেন, আমি জানি না আমার কী হতো। কারণ আমি তো জানি হোয়াট ইট টেক্স ওই মাইক্রোফোনের সামনে ওইভাবে পাঠ করা। নর্মালি যখন কথা বলছি একটা আচ্ছা বাই দ্য ওয়ে, ও হ্যাঁ শুনুন না এটা, কিন্তু তুমি যখন ওইটা পাঠ করছো, ওটা তো শুধু একটা একদিনের র্যান্ডাম রেডিও শো নয়, একদম নয়, ওটা আমাদের সংস্কৃতির একটা অংশ। একদম। তো ওনার মাথায় নিশ্চয়ই সেই চাপটা ছিল, উনি জানতেন যে উনি কী করছেন, অ্যান্ড ইয়েট দ্যাট লেভেল অফ ব্রিলিয়েন্স। একটা এদিক থেকে ওদিক নেই, তুমি একটা কোথাও নব ঘোরাতে পারবে না। না দেখো, এই যে মহিষাসুরমর্দিনী, আমি বলছি না গায়ে কাঁটা দিচ্ছে আমার, পরবর্তীতে এত জায়গায় অ্যাভেলেবেল। হ্যাঁ, আমার ধারণা, হ্যাঁ, আমি দু একবার শোনার চেষ্টা করছি, হ্যাঁ, আই কুড নট। ওই ভোর 4টের সময়, ওইটাই টাইম এবং ওই সময় লাইভ রেডিও না হলে ইট ইজ ডিফারেন্ট। এটারও নাম আছে, এটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট লিসনিং। এটার আরেকটা উদাহরণ আছে, অনেকেই মানে ধরো আমরা যখন ছোট 2003-04, তখন রাত্রিরে একটা অনুষ্ঠান হতো, যেটার নামটা আমি বলছি না, যিনি করতেন তার নাম ছিল জিমি এখনও সেই অনুষ্ঠানটা করেন। জিমির একটা খুব অদ্ভুত সুন্দর ভারী গলা, যে ব্যারিটোনটা আমি জীবনে পেলাম না, একটা খ্যানখ্যানে গলা নিয়ে থেকে যেতে হলো আমার সারা জীবন। যাই হোক, তো এটা অদ্ভুত ব্যারিটোনে আমি শুনতাম, এখনও শুনি, এখন তো অ্যাজ এ প্রফেশনাল শুনি, তখন অ্যাজ এ লিসনার শুনতাম যে পেছনে একটা মিউজিক চলতো, সেই মিউজিকটাকে উনি অনেকটা জায়গা দিতেন, তারপর তিনি ঢুকতেন, আস্তে আস্তে কথা বলতেন, কারোর একটা চিঠি পড়ছেন, কিছু একটা পড়ছেন, লেট নাইট শো, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, রাইট। খুব ক্যাজুয়াল ব্যাপারটা। এখন আমি জানি যে না, অতটা ক্যাজুয়াল নয়, না। তখন ওর দুটো হাতের 10টা আঙুল 10টা জিনিস করছে, কিন্তু তাও নিজের মধ্যে ওই কামনেসটা সে আনতে পেরেছে। এইটা অ্যাচিভ করার জন্য আমি স্ট্রাইভ করি প্রত্যেক দিন। আমি মীরকে দেখেছি, রক্সির যখন বন্ধ হয়ে যাওয়ার কথা হয়েছিল, ও রক্সি নিয়ে কথা বলতে বলতে চলে গেল, নিজের কী সিনেমা দেখেছিল রক্সিতে সেইভাবে কানেক্ট করছে। লাস্টে কৌশিক গাঙ্গুলি ছিলেন ফোন লাইনে, তারপরেই কৌশিক গাঙ্গুলিকে আনার কথা। হঠাৎ করে মানে এই বললাম না যে ম্যাজিক হয় রেডিওতে, বা আমরা যারা শিখছি, আমরা যারা মিডিয়ামটাকে ভালোবাসি, আমাদের কাছে হয়তো শ্রোতার কাছে হচ্ছে না। মীর একটা জায়গায় বললো যে এই রক্সিতে যে সমস্ত ছবি আমি দেখেছি আমার সারা জীবন জুড়ে, সেই সব স্মৃতি আমার মনে রেখে দিয়েছি, কিচ্ছু ফেলিনি পুরস্কার পেলেন যে ছবির জন্য কৌশিক গাঙ্গুলি, সেই ছবি সিনেমাওয়ালা। এই যে ম্যাচটাও করলো না, আমি অবাক হয়ে গেলাম। হাউ এটা হয়ে গেছে। এইটাই এই ম্যাজিকটা অ্যাচিভ করতে আমি জিজ্ঞেস করলাম, ক্যাপ্টেন তুমি কি করে করলে? আই ডোন্ট নো, ইউ ডু দিস ফর 20 years। দীপ এটা খুব বলে, দীপের ওরম একটা গলা। দীপের কাছে বললাম তুমি গলার জন্য কি করো? বলে কিচ্ছু করি না, রোজ কথা বলি, তুই 15 বছর কর, তোরও হবে। আমার মনে হয় আমরা এখন যে সময় দাঁড়িয়ে আছি, সেখানে কেউ 10 বছর 15 বছর দিতে চায় না, যেটা খুব মুশকিল। আমার এই প্রচণ্ড ইনস্টাগ্রাম, প্রচণ্ড রিল নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি কি 10 বছর করতে পারবে টানা? তুমি কি 20 বছর দিতে পারবে যে আমি 20 বছর শুধু শর্ট ভিডিও করব, আর কিচ্ছু করব না? এইটা হয়তো কমে যাচ্ছে, যেটা আমাদের আগের জেনারেশনের ছিল। অডিও স্টোরি
এই বিষয়টা তো বাংলায় একটা পয়েন্টে নতুন করে একদমই এলো এবং শুধু এলো না, বিরাটভাবে অ্যাকসেপ্টেড হলো। মানে যত আমি নিজেও জানতাম না যে আমি এত বড় অডিও স্টোরি লিসনার হয়ে উঠবো নিজে, কারণ আমি বই পড়তেই ভালোবাসতাম। কিন্তু অডিও স্টোরিটাও আমাকে একটা ডিফারেন্ট ভালো লাগা, ডিফারেন্ট আনন্দ, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়। সেই কারণে আমার অডিও স্টোরির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। এই যে অডিও স্টোরির একটা মারাত্মক উত্থান বাংলায়, এবং আমার মনে হয় বাইরেও অন্যান্য জায়গাতেও হয়েছে, এটার কারণ কি মনে হয় তোমার? কেন এত অডিও স্টোরি পপুলার হয়েছে? যে অডিও স্টোরি অনুষ্ঠান দিয়ে এই পুরোটা শুরু, আমি নাম নিচ্ছি না, আমার প্রাক্তন সংস্থারই একটি অনুষ্ঠান, বিখ্যাত অনুষ্ঠান, সেটা আদতে একটা রেডিও অনুষ্ঠান ছিল। এবং সেই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন একটা লাইন বলা হয়েছিল যে রেডিওতে বই পড়ার মজা। আমার মনে হয় উত্তরটা এর মধ্যেই লুকিয়ে আছে, যে মানুষ গল্প শুনতে চায় বা একটা গল্পর মধ্যে থাকতে চায়। এবার আমরা কিভাবে গল্প পড়তে পারি, গল্প দেখতে পারি, গল্প শুনতে পারি। সবসময় আমি সিনেমা দেখতে পাচ্ছি না, সবাই সিনেমা বানাচ্ছেনও না। আবার হয়তো পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো ভাষাটা একটু কঠিন, বা সেই সময়টা পাচ্ছি না, বা অ্যাটেনশনের একটা অসুবিধে হয়, একটা কনসেন্ট্রেশনের প্রবলেম হয়। কিন্তু এই দুটো দুনিয়ার যে বেস্ট পার্টগুলো, সেটা একটা অডিও স্টোরির মধ্যে পাওয়া যায়। সিনেমা আমাকে দেখাচ্ছে, বই আমাকে পড়াচ্ছে, অডিও স্টোরি আমাকে শুনিয়ে দেখাচ্ছে। এটারও একটা টার্ম আছে, এটাকে বলে থিয়েটার অফ দ্য মাইন্ড। মানে আমি এমনভাবে একটা অ্যাম্বিয়েন্স, এমনভাবে একটা পরিস্থিতি তৈরি করছি শুধু সাউন্ডের মাধ্যমে, যে তুমি শুনতে শুনতে ভাবছো যে বস আমি ওখানেই আছি। এবং এটা সবচেয়ে ভালো কাজ করে হররের ক্ষেত্রে। সত্যজিৎ রায়ের গল্প তো আছেই, শরদিন্দু অমনিবাসের যে ছোট ছোট ভূতের গল্প বা ভয়ের গল্প, হাড় হিম করা কিছু গল্প আছে, সেটা যখন একজন দুর্দান্ত ভয়েস আর্টিস্ট পাঠ করছে, পেছনে একটা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, এবং আমি যখন সেটা শুনছি, আমি কিন্তু সিনেমা দেখছি চোখের মধ্যে, মানে চোখ বন্ধ করে। এবং এই সিনেমার যে ফিলটা, সেটা আমাদের মনে হয়, আমার অন্তত মনে হয় যে আমাদের দেশে বা আমাদের সমাজে সেটা খুব খুব মানুষের খুব মনের কাছে। সিনেমার সঙ্গে আমাদের একটা আত্মিক যোগ আছে, একদম একদম ভারতীয় হিসেবেই আছে, বাঙালি হিসেবে তো আছে একেবারেই। সিনেমা এদেশে অনেক কিছু করতে পারে। একটা সিনেমা একটা ডিসকাশন শুরু করতে পারে, একটা সিনেমা দেখে সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে, একটা সিনেমা মানুষের প্রেমের ধারণা তৈরি করে দিতে পারে। একদম। শাহরুখ খান অ্যাকচুয়ালি আমাদের জন্য আইকন। তার সবচেয়ে বড় কারণ হলো আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও শাহরুখ খানের মতো প্রেমিক হতে চেয়েছি। অ্যাবসলিউটলি। তো সেটা তো এর চেয়ে বড় ইম্প্যাক্ট কি করতে পারে এক সিনেমা? অনেক ইম্প্যাক্ট করতে পারে, বিভিন্ন রকম ইম্প্যাক্ট করে। হ্যাঁ, তো ওটা ওইরকম একটা জিনিস হয়ে উঠলো, আমার মনে হয় যারা শ্রোতা তারা একটা নতুন জগতে এসে দাঁড়ালেন, যে এখানে তো আমি দুটোই পাচ্ছি। বাঙালিদের, মানে আমি নিজে বাঙালি হয়ে বলছি, আমার যেটা খুব ভালো লাগে যে আমরা এখনও শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, কালচার জিনিসটাকে আমরা এখনও গুরুত্ব দিই। সেটা সম্পূর্ণ চলে যায়নি, হয়তো অবক্ষয় সব জায়গায় আছে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি ভালো দিকটা দেখতে চাই, সিলভার লাইনিংটা দেখতে চাই, যে অমুক লেখকের ওই যে গল্পটা, আমার তো বাড়িতে বই ছিল না, বই অত পড়তে ভালো লাগতো না, কিন্তু আমি শুনেছি, কি গল্প ভাই। এটা আমার সঙ্গে হয়েছে, যে ধরো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে হিস্টোরিক্যাল ফিকশন, ভাষা খুব কঠিন, সবসময় হয়তো পড়া যায় না, মানে দাঁত ফোটানো যায় না, কিন্তু যারা রেডিওতে কাজ করছেন বা অডিওতে কাজ করছেন, অনেক সময় সেটাকে একটু সহজ করে গল্পটার এসেন্সটা ঠিক রেখে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং প্রচুর মানুষের কাছে সেটা একটা, মানে সেটা সাহিত্যের সঙ্গে নিজেকে জুড়তে পারার একটা সুযোগ। এটা বাঙালিদের কাছে বিরাট জিনিস। সাহিত্যের সঙ্গে, শিল্পের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে এখনও দেখবে যে যদি জানা যায় যে আপনি কি করেন, আমি লেখক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আছে। হয়তো তার বই কিনে আমি পড়ছি না, এটা শুনে চন্দ্রিল্লা হয়তো খুব ট্রিগার হয়ে যাবেন, যাই হোক, কিন্তু হয়তো তার বই আমি পড়ছি না, কিন্তু উনি লিখছেন। আমার হাতের লেখা তো পড়া যায় না, আমি কি বাজারে ফর্দ লিখি বাড়িতে, উনি লিখছেন। হ্যাঁ, এটা চারটিখানি কথা নয়, এই জিনিসটা আছে। এবং এই জিনিসটা আছে বলেই
আমাদের শহরে বা আমাদের সংস্কৃতিতে যারা ভালো লেখে, যারা ভালো বলে, যারা ভালো ছবি তৈরি করতে পারে, যারা ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে, তাদের একটা আলাদা সম্মান থেকে যায়। এবং এখন সেটা কোথায় এসে, আমি আবার যদি রেডিওতে ফিরে আসি, খুব সহজ কিছু জিনিস মানুষ চায়, যে তুমি ভাই পরিষ্কার করে কথাটা বলো, এমনভাবে বলো যাতে মনে হয় যে আমার ওই পাশের বাড়ি, আরে বিট্টু আছে না, বিট্টু খুব ভালো কথা বলে, বিট্টু কি বলছে শোন, তোমাকে ওই বিট্টুটা হয়ে ওঠো, এনাফ। তোমাকে বিরাট সাহিত্য করতে হবে না, তোমার গুরুগম্ভীর গলা নিয়ে হয়তো অনেকেরই নেই, যদি থাকে দ্যাট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, কিন্তু আমার কাছে তো নেই। আমার কি আছে, আমার রিয়েলিটি আছে, আমার কাছে আমার বাস্তবটা আছে, সেই বাস্তবটাকে আমার সামনে তুলে ধরার ক্ষমতা আমার আছে। যে আজকে গলাটা ধরে গেছে স্যার, কিছু করার নেই, আজ না বাড়িতে ঝগড়া হয়ে গেছে, খুব চাপ, পেঁয়াজের দাম দেখেছেন, আমি যদি এইগুলো না বলি তাহলে আর লাইভ মিডিয়াম কি, তাহলে আর শহরের কণ্ঠস্বর কোথায়? এবং আমি এটা বলতে চাই যে যারা এই জগৎটার আশেপাশে থাকতে চান, শুধু আরজে বলে বলছি না, যারা পডকাস্ট করতে চান, যারা কিছু একটা ভালো লিখতে চান, যারা এইভাবে কন্টেন্ট তৈরি করতে, যেগুলো রিলেটেবল, এখন বলছে ভাইরালিটির ঠাকুরদা হচ্ছে একটা কথা যেটার নাম রিলেটেবিলিটি, সেটা আজীবন ছিল, ইন্টারনেটের আগেও ছিল, একদম শেক্সপিয়ারের আমল থেকে আছে, 600 বছর আগে যেটা লিখেছেন আজও রেলেভেন্ট, আজও রিলেটেবল। তো তুমি যদি ওইরকম একটা জিনিস তৈরি করতে চাও, তাহলে তোমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তোমাকে নেমে আসতে হবে, আশপাশে কি হচ্ছে সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে হবে, এবং ইউ হ্যাভ টু বি এক্সিলেন্ট ইন বিইং অ্যাভারেজ। আমি এটা আরেকবার বলতে চাই, জাস্ট টু মেক অ্যান ইম্প্যাক্ট, যে অনেকে বলে যে আই এম অ্যান অ্যাভারেজ পার্সন, বললাম ইয়েস ইউ বি অ্যান অ্যাভারেজ পার্সন, বাট ইউ বি অ্যান এক্সিলেন্ট অ্যাভারেজ পার্সন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাভ ইউ ট্রাইড বিইং এক্সিলেন্ট অ্যাট বিইং অ্যাভারেজ? তার কারণ হচ্ছে যে আমাদের আশপাশটা তো অ্যাভারেজই। হ্যাঁ, মানে কলকাতা শহরের একজন হয়তো অভিনেতা, আমি একজন অভিনেতার এক্সাম্পল নিচ্ছি, তার জীবনটা তো ডিক্যাপ্রিওর মতো হয়ে যাচ্ছে না, ইমিডিয়েটলি তো হচ্ছে না, অন্তত আমার মনে হচ্ছে। তার আশেপাশে যে অ্যাভারেজ সারাউন্ডিংটা, সেটাকে কি সে এমনভাবে তুলে আনতে পারছে, এমনভাবে তার রসটা নিংড়ে নিতে পারছে যে সেটা একটা আর্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমার সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল নভেলটার কথা মনে পড়ছে। কিছুই বলছেন না ভদ্রলোক, নিজের বাড়ির কথা বলছেন, কিন্তু তার মধ্যে এমন দর্শন উঠে আসছে বা এমন মজা উঠে আসছে, আমার মনে হয় হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইটার্স উইভ হ্যাড। আমারও তাই মনে হয়, কারণ আমি যেই হিউমারটা, যেই নট অনলি হিউমার ইজ এ পার্ট অফ হিম, নট অনলি হিউমার বাট ওইভাবে কথা বলতে আমি কাউকে শুনিনি বইয়ে। মানে প্রথমবার আমি সন্দীপ চট্টোপাধ্যায় পুরো উড়ে গেছিলাম। একদম একদম একদম। তো এটাই, আমি অনেক কিছু বলে ফেললাম, তার মধ্যে থেকে যতটা গুছিয়ে না, তবে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাভারেজ হওয়াটাতে কোনো সমস্যা নেই, কারণ পৃথিবীতে না সবাই এক্সিলেন্ট হয় না, হয় না, আর হওয়ার দরকারও নেই, হওয়ার দায়ও নেই কারো। কিন্তু আমার মনে হয়, ধরো কারো একটা স্কিল আছে, রাইট, যেটা অ্যাভারেজ হতে পারে, সেটা যা খুশি হতে পারে, কিন্তু সে যদি তার পেছনে ওই হার্ডওয়ার্কটা দেয় না, তুমি বললে না ট্যালেন্ট ইজ নাথিং, প্রথমে একটা আমাদের আড্ডার প্রথমে বলেছিলে, একেবারেই। আমার মনে হয় যে ওই পারসিস্টেন্সিটা, ওই পারসিভিয়ারেন্সটা যদি থাকে না টুয়ার্ডস দ্যাট অ্যাভারেজ সেলফ, ও একদিন কোথাও একটা পৌঁছে যায়। এটা কিভাবে যায়, কি হয়, কেউ বোধহয় জানে না, বা তার কোনো ফর্মুলা নেই আসা আমার মনে হয়। এটা ওই ক্যালকুলাস দিয়ে করা যায়, ইন্টিগ্রেশন দিয়ে করা যায়। যে তুমি যদি ইন্টিগ্রেশন কি বলে, অনেক ছোট ছোট ভ্যালিউকে একসাথে ক্যালকুলেট করে, যে তুমি ইন্টিগ্রেশন যদি 0 থেকে ইনফিনিটি অবধি ইন্টিগ্রেট করো, এবং সেই ইন্টিগ্রেশনটা যদি হয় ফাইনাল রেজাল্ট, যদি আমি এক্সিলেন্স চাই, তাহলে দেখবে ওই কার্ভটার পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ এফর্ট। তুমি ইনফিনিট টাইমস অ্যাভারেজ এফর্ট দেওয়ার চেষ্টা করো, তুমি তোমার সারা জীবন তোমার ক্রাফটের পেছনে দাও, অনেক পরে গিয়ে তুমি এক্সিলেন্স পাবে। কিন্তু ধৈর্য, সেই ধৈর্যটা কি আমরা ধরতে পারবো? আমি জানি না, সেটা দেখা যাবে, সেটা তো অবশ্যই সময়ের ব্যাপার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আরেকটা পার্ট অফ ইউ, যেটা রিসেন্টলি অনেকেই দেখেছো তোমাকে অভিনয় করতে, চেষ্টা করতে, একটা খুবই পপুলার ফ্র্যাঞ্চাইজি, তার একটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হয়ে দেখেছো তোমাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনয় করার
জায়গাটা থেকে কিভাবে দেখছো নিজেকে এবং কতটা মজা পাচ্ছ? মজাটা তো ভরপুর আছে। আমি ফ্র্যাঞ্চাইজির কথা মানে অনির্বাণ চক্রবর্তী বা সুহত্র বা জয়দীপ দা আমাদের যিনি ডিরেক্টর, আমাদের একটা আলাদা গ্রুপ, সেখানে সারাদিন নানান রকম জিনিস হয় এবং আমরা একটা বন্ধুদের দলের মতো হয়ে গেছি। আমরা পিকনিক করতে যাই ওই টাইপের। হ্যাঁ, শুটিংয়ের চাপ তো থাকেই, সবই ঠিক আছে। তো সেটা আমার কাছে একটা বিরাট মজার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, জয়দীপ দা খুব সিনিয়র একজন ডিরেক্টর, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। উনি না একদম পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারেন যে এইটা করতে হবে। এবার আমি যেটা রিয়েলাইজ করেছি যে আমার তো ক্যামেরার সামনে অভিনয় খুব ছুটকো ছাটকা হয়েছে, তাতে আমি বেসিক যে ফিল্ম অ্যাক্টিংয়ের যে কিছু গ্র্যামার আছে সেটা আমি ঠিক জানি না। আমার যেমন ভুলভাল জায়গায় দাঁড়িয়ে পড়ি, অন্য লোকের আলোটা কেটে দিই, এসব হয়। জয়দীপদা তখন আমাকে খুব বকেন, আবার শিখিয়েও দেন। জয়দীপদা একটা জিনিস যেমন আমি শিখেছে যে অনেকগুলো লোক যদি থাকে একটা সিনে বা একটা শটে, তাহলে তুই দাঁড়াতে পারছিস, বুঝতে পারছিস না, তুই শুধু দেখবি যে তুই ক্যামেরা দেখতে পাচ্ছিস, তুই ক্যামেরা দেখতে পাচ্ছিস মানে ক্যামেরা তোকে দেখতে পাচ্ছে। আমিও বলি আমাদের অ্যাক্টরদের, হ্যাঁ, যারা এটা বোঝে না, হ্যাঁ। এবার এই সমস্ত জিনিস আমি শিখছি যে, বা ধরো লেন্স, একটা ওয়াইড শটে কি চাইছে, আবার কাছে গেলে কতটা চাইছে, কি দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছি না, তাতে পুরো অভিনয়টাই পাল্টে যাচ্ছে। এটা তো বটেই, মানে এটা তো একটা পার্ট অফ। এইটা আমি দেখলাম কিছুই জানি না আমি, তাই আমার ওটা আরও আনন্দ যে একটা নতুন কিছু শিখছি, আজকে একটা অন্যভাবে শট দেব। এবং আমাকে অনেকেই বলে যে এই যে তুমি এখন অ্যাক্টর, আমি বললাম না, আমি অ্যাক্টর নই। তার একটা এক্সপ্লেনেশন আমার কাছে আছে। আমার মনে হয় এনি প্রফেশনাল ইজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস। একজন প্রফেশনাল তখনই প্রফেশনাল যখন সে তার কাজটা রোজ করে, কন্টিনিউয়াসলি করে। তাই সেই ডেফিনিশনে আমি অ্যাক্টর নই, কারণ আমি অ্যাক্টিং প্র্যাকটিস করি না। আমি কথা বলা প্র্যাকটিস করি, আমি রেডিও প্রেজেন্টেশন, অনুষ্ঠান সঞ্চালনা প্র্যাকটিস করি, আমি সঞ্চালক, আমি হোস্ট, আমি একজন কনভারসেশনালিস্ট হতে পারে। আমি অ্যাক্টর নই, কারণ আমি অ্যাক্টিংয়ের প্র্যাকটিসে নেই। সেটা সামহাউ আমার জীবনের একটা বড় পার্ট হয়ে ওঠেনি। স্বপ্ন ছিল, সত্যিই স্বপ্ন ছিল। মানে এই মার্চ মাসে যখন অস্কার দেখাতো, আমি প্রত্যেক বছর নিজের একটা স্পিচ লিখতাম, যে বাথরুমে প্যাকটিস করতাম যে আমি একদিন একটা অস্কার পাবো। কিন্তু নিজেই নিজেকে অস্কার দিয়েছি প্রচুরবার, যেমন উফ কি বলেছি ভাই। আবার আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা নিয়ে আমি খুব একটা কথা বলি না, আজ প্রথমবার বলছি। সেখানে আমি একটা জিনিস করছি, এটাও একটু সাটলি নিজেকে প্রমোট করলাম। সেটা হচ্ছে আমার যে চ্যানেল সমক ঘোষ, সেখানে আমি আমার প্রিয় কিছু দৃশ্য, সেগুলো আমার এক বন্ধুকে বলেছি শ্যুট করে দে, আমি ওটা অডিশন টেপ হিসেবে আপলোড করে রেখে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে তার মধ্যে নায়কের ওই দৃশ্যটা আছে যখন অরিন্দমের ছবি রিলিজ হবে, এবং আগের দিন রাত্রিরে জ্যোতির সঙ্গে কনভারসেশনটা আছে। রবিন উইলিয়ামসের ডেড পোয়েট সোসাইটি সেই বিখ্যাত সিনটা আছে, যে বলছেন যে বাট পোয়েট্রি ইজ হোয়াট উই লিভ ফর। হ্যাঁ, মানে হোয়াট উইল ইয়োর ভার্স বি, ওইটা আছে। বা যখন অপু নিজের নভেলের কথা বলছে হাঁটতে হাঁটতে, যে একটা ছেলে, গ্রামের ছেলে, শিক্ষিত, সে শহরে এলো, এই জিনিস আমার খুব প্রিয় দৃশ্য, এগুলো আমি বারবার দেখি, তাই আমি ওইগুলো করে তুলে রেখেছি। যদি কোনোদিন কারোর কাজে লাগে, কেউ যদি ডাক দেয় দিল, নাহলে আমার ভালো লাগবে আর কি, এই হচ্ছে ব্যাপার। বাহ, তোমার অডিও অভিনয়ে, হ্যাঁ, অডিও স্টোরিতে অভিনয়ে, তোমার ভিজুয়াল অভিনয়তে তোমাকে সাহায্য করেছে কি? দুটো একেবারেই বিপরীত, একদমই আলাদাই মনে হচ্ছে। দেখা দেখি মন্দ দুজনের। তোমার কাছে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে দুটো? হ্যাঁ, দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকে। তার কারণ হচ্ছে, অডিও অভিনয় যখন আমি করছি, ধরো সংলাপ বা একটা জায়গায় বলছে যে আমি আর এখান থেকে উঠতে পারবো না, আমাকে শুইয়ে দাও, হয়তো এটা হচ্ছে এবার বলছে সে খুব খুব মদ্যপ অবস্থায়, কিন্তু অডিও স্টোরির ক্ষেত্রে ক্ল্যারিটি অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তা আমি যতটাই জড়িয়ে বলি না কেন, আমার কথাটা পরিষ্কার করে বলতে হবে, আমার পেট কাটা মূর্ধন্য স্বর মতো শোনাতে হবে। সিনেমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমি প্রচণ্ড পরিষ্কার কাট বাংলায় ডাবিং করতে গেলাম, গিয়ে ঝাড় খেয়ে বলে, এই আর জিগিরি করছিস কেন তুই? হ্যাঁ, সাধারণ মানুষ ওইভাবে কথা বলে? হ্যাঁ তাই তো, ঠিক। কী করি? বলে কমিয়ে দে। অডিও স্টোরির ক্ষেত্রে হয়তো
যদি আমার সংলাপ থাকে যে নমস্কার, আসুন, বসুন, আমি একদম পরিষ্কার করে বলবো যে নমস্কার, আসুন, বসুন বসুন। কিন্তু সিনেমার ক্ষেত্রে হয়তো এতটা ক্ল্যারিটি দরকার নেই, হয়তো হবে নমস্কার, আসুন, বসুন। কারণ আমি তো ছবিটা দেখতে পাচ্ছি, ওখানে আমি অডিও স্টোরিতে বসুন প্রপারলি, কিন্তু নর্মালি তো সেইভাবে হয়তো কথা বলি না আমরা। ধরো আমি আজকেই গেট দিয়ে যখন ঢুকলাম তো বলে আরে সোমক এসো বস, ওটা বসো না, ওটা একটা অদ্ভুত আওয়াজ। সেখানে সাপোর্ট দিয়ে দেয় ভিজুয়ালটা, ঠিক। অডিওর ক্ষেত্রে ওই সাপোর্টটা নেই, আমাকে পরিষ্কার করে বলতেই হবে। এবং সেইটা যারা অডিও মিডিয়াম থেকে সিনেমায় অভিনয় করতে যায় তাদেরটা বিরাট চ্যালেঞ্জ। আমি বললাম যে দুই বাড়ির ওই দুই সদস্যের মধ্যে ঝামেলা সবসময়, এই মুখ দেখবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, আমি যখন থিয়েটার অ্যাক্টরদের কাস্ট করেছি আমার কাজে, ডাবিংয়ে এসে আমি কিছুতেই তাদেরকে কিছু শব্দ নর্মালি বলে উঠতে পারছি না। এটা হবেই, তারা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করে উচ্চারণ করছে, এবং ব্যাক প্রজেকশন 100 টাকা টিকিট যারা, তাদেরও তো শোনাতে হবে। একদম, এটা খুব নর্মাল একটা প্র্যাকটিস, কিন্তু হ্যাঁ অবশ্যই, মানে তাদের কোনো দোষ নেই, তবে এই ডিফারেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি তো বলবো, সরি তোমাকে এটাই বলছি, যে এই যে উচ্চারণের যে স্ট্রেসটা আমি দিয়েছি বা দিই, এটাতে আমার অনেক সুবিধে হয়েছে। কারণ অনেকের কাছে বা আমার যারা শ্রোতা বা যারা আমায় ভালোবাসেন তাদের থেকে আমি একটা এই ফিডব্যাক কমন পেয়েছি যে তুমি 3টে ভাষাই সড়গড়। এটা আমার কাছে বিরাট কমপ্লিমেন্ট, অ্যান্ড আই ওয়ার্ক ফর দিস। আমার এইটা আমার এফর্ট। অন্তত হিন্দিটা আমি লিখতে পারি না, আমি হিন্দি বলতে পারি, এবং তার একটা বড় সুবিধা হয়েছে ওই যে আমি দিল্লিতে ছিলাম, যেটা আমরা কথা হচ্ছিল যে কিছুই ফেলা যায় না, সবই কোথাও না কোথাও। ওই যে দিল্লিতে ছিলাম, নর্থ ইন্ডিয়ান হিন্দিটা আমি আয়ত্ত করে ফেলেছি। ওদের একটা টান থাকে, ক্যা ভাই और क्या चल रहा है, हाँ बस यार तेरा बता, तू बड़ा खुश है आजकल, क्या कर रहा है भाई। এই যে ব্যাপারটা, হ্যাঁ, তোমার হিন্দিতে বাংলার টান, হ্যাঁ, এইটা আমি কনসিয়াসলি চেষ্টা করি এবং করে যাই। আমাকে 3টে আলাদা করতে হবে, কারণ আমি জানি না আমার কাজ কোত্থেকে আসবে। আজকে যদি বম্বে থেকে বা ভোপাল থেকে বা দিল্লি থেকে কোনো ভয়েস ওভারের কাজ আসে, আমি সে কাজটা করতে চাইব, এবং নিশ্চয়ই সেটা হিন্দিতে আসবে হয়তো। তখন যদি আমি সেটা করতে পারি, এবং মানে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট যেটা আমি পেয়েছি, যে যখন মোটামুটি দিল্লি ছাড়ছি আমি, তখন তো বাঙালি বন্ধুও অনেক হয়েছিল। তাদের মধ্যে একজন বলেছিল যে তুঝসে বাত করকে নেই লাগতা কি তু বাঙালি হ্যাঁ। এটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে। আমি এই 3টে ভাষা, আর ভাষা শিখিনি, 3টে ভাষা জানি, কিন্তু আমার এটা আমার টার্গেট, বা এটা আমি রোজ চেষ্টা করি যে আমি যখন কথা বলবো, যে ভাষাতেই কথা বলছি, সেটা আমি যাতে পরিষ্কার করে বলতে পারি, অন্তত লেখাটা পরের বিষয়। বেশ আমরা অলমোস্ট শেষের দিকে আছি পডকাস্টের। এডিটরদের একটা ক্ষমা চেয়ে নিই যে অনেক বেশি বকে ফেলেছি দাদা। এইটা আসলে কি হয়, এই আবার দেখেছি আবার কথা আসছে, আসলে ভেতরে একটা ঘোড়া আছে, হ্যাঁ, সেই ঘোড়ায় সারাদিন ধরে জল জমতে শুরু করে, একদম তারপর সে যখন উপচতে শুরু করে, সে বাসন টাসন ভাসিয়ে নিয়ে চলে যায়। শোনো, আমি নিজেও খুবই কথা বলতে ভালোবাসি, বুঝলে, মানে খুবই। এবং আমি জানি বেশ কিছু সময় আমি একটু বেশি বকি, লোকজন একটু বিরক্তও হয়, কিন্তু নিজের তো একটা তো কোথাও খালি তো করতে হবে, তো সেটা হতে থাকে। তো তোমার পাশে গিটারটা আছে, তো আমি গিটারটা তুলেই নাও। আচ্ছা, এখন যেটা অবভিয়াসলি বুঝতেই পারছেন, গিটার মানে যেটা হয় তোমার জীবনে মিউজিকের ইম্পর্টেন্ট। দেখো, আমি জানি প্রত্যেকের জীবনে মিউজিকের একটা নিজস্ব ইম্পর্টেন্স আছে, কারো জীবনে আছে খুব বেশি, কারো জীবনে খুব কম, বাট গান শোনা বা ইয়ে করা সেটা তো আছে। তোমার জীবনে মিউজিকটা কিরকম সময় থেকে আছে? যদি একদম গোড়ার দিকে নিজের বাড়ির ব্যাপারে বলেছিলাম, মায়ের হারমোনিয়াম নিয়ে কথা বলেছিলাম, ওই হচ্ছে শুরু। এইটা খুব মজার জিনিস, কন্টেন্টের শেষে এসে আবার যদি ফিরিয়ে নিয়ে যেতে পারি, কল ব্যাক। তো আমার সবচেয়ে বড় কল ব্যাক হচ্ছে শ্রীমতী তপতী ঘোষ, যিনি আমার মা। তো এবং ওই হারমোনিয়ামে নানান গান শুনেছি, বাংলা গান শুনেছি, অধিকাংশই বাংলা গান শুনেছি। এবং সেখান থেকে আমি যেটা দেখতাম যে মা যখন গান গাইছে বা রেডিওতে যখন গান চলছে, আমি সামহাও গলাটা মিলিয়ে দিতাম। আচ্ছা, আমার কোনো ট্রেনিং নেই, আমি গান শিখিনি কোনোদিনও শিখিনি না, আমি শুনে যেটুকু পারি আর কি। তা সেটা হলো, তারপরে আবার স্কুলে যখন পড়ছি,
আমার যেহেতু মানে খুবই নামকরা একটি কনভেন্ট স্কুল, ডন বস্কো স্কুল, এক্সপোজারের কথা বলছিলাম যে অনেক কিছুতে আমি এক্সপোজার পেয়েছি। যেমন ধরো আমি স্কুলে শুনছি যে আমার স্কুলের ব্যান্ডে একটা ছেলে গাইছে একদিন যে হাউ মেনি রোডস মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ ক্যান কল হিম আ ম্যান। আমি অবাক হয়ে গেলাম, এটা কে লিখেছে ভাই? হাউ মেনি রোডস মাস্ট আ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম আ ম্যান, কে লিখেছে? আমি জানলাম বব ডিলান বলে একজন। ও আচ্ছা। তারপর আস্তে আস্তে দেখি একটু দে না, ক্যাসেটটা দাও না, একটু দাও না, এটাই করে। একদিকে ওটা চলছে, অন্যদিকে আবার কার বাড়িতে গিয়ে শুনলাম যে একজন বাঙালি ভদ্রলোক গাইছেন যে শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুর সুর। বললাম এটা কি? এটা অঞ্জন দত্ত। বলে তাহলে ঠিক আছে। সেই বাড়ি থেকে তো আমি ক্যাসেটটা ঝেপে দিয়েছিলাম, এত ভালো লেগেছিল। তো এরম হলো। এবার আচ্ছা, অঞ্জন দত্ত একটা জায়গায় বলছেন যে তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে, শোনায় তোমার কথায় আমায় প্রায়, তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে চাই। আমার এটা ভুল লিখেছে, শুনলাম তোমাকে চাই। তোমাকে চাইটা কি? আমার মামা বলল তোমাকে চাই শুনিস নি, সুমন চট্টোপাধ্যায়। তারপরে শুনলাম যে সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই। একটা কথা আছে না যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, যে তুমি একটা ভাবনা ভাবতে ভাবতে আরেকটা ভাবনা জন্ম নিচ্ছে। আমার কাছে ইটস এ স্ট্রিম অফ মিউজিক, যে আমি একটা গান শুনতে শুনতে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছি, সে আমাকে আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছে, এবং এই পুরো যাত্রা শেষে বাঙালির কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি রবীন্দ্রনাথ। একদম শেষ, একদম সেটা তোমার পৌঁছে গেছো তুমি। তো সেটারও সেটা মার থেকে শুরু। মা যখন গাইছেন যে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, বা আমার খুব প্রিয় গান, এটা আমরা সবাই ছোটবেলায় শিখি, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই। কি অদ্ভুত কথা দেখো, ছোটবেলায় তো নেচেছি, এটাতে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু যত বড় হচ্ছি বুঝতে পারছি যে উনি আসলে প্রিন্সিপাল অফ ডুয়ালিটির কথা বলছেন, যে পৃথিবীতে আলো অন্ধকার জন্ম মৃত্যু দুঃখ সুখ হাসি কান্না সব একসঙ্গে থাকে, একসঙ্গে থাকে না, দে আর ইন আ হারমোনিক্যাল ডান্স। এই জিনিসগুলো যখন হিট করে না, এবং কখন হিট করে বলো তো, কলেজে রাত্রি 3টে অবধি জেগে আছি, গান শুনছি, তখন হঠাৎ মনে হলো যে তার মানে কি এটা বলেছে, এটা কি পৃথিবীতে আমি প্রথম রিয়েলাইজ করলাম। এটা হয় আমার সঙ্গে হয়েছে, হ্যাঁ সবার সঙ্গেই হয় আই গেস। এক্স্যাক্টলি। তো এইটা করতে করতে আমি এখন যেটা আমার হয়ে গেছে যে যখনই গান, একটা কিছু নতুন গান পাই, আমি সেটাকে না কি বলবো, মানে সেটা শুধু একটা এন্টারটেনমেন্ট নয় আমার কাছে, আমার জীবনের অনেক কিছুর ব্যাখ্যা আমার কাছে গান। অনেক কিছু বলে বোঝাতে পারি না, আমি গান গিয়ে বুঝিয়ে দেবো। এটা তো আমার মনে হয় অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও যেমন আছে, মিউজিক আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমার জীবনে। তো এই মুহূর্তে কোন গানটা গাইতে ইচ্ছা করছে টু এন্ড দিস এপিসোড, বলো দেখি। আচ্ছা বেশ, এটা একটা আমার খুব প্রিয় গান। গানটি অরুণেন্দু দাসের গান, এবং এই গানটা যখনই আমায় কেউ জিজ্ঞেস করে যে ওয়্যার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 years, এর থেকে বড় জালি প্রশ্ন হয় না আমার মনে হয়, যাই হোক। কিন্তু আমার মনে হয় যে আমার এই গানটাই উত্তর। এটা আমার গান নয়, অরুণেন্দু দাসের গান, এবং উনিও এই গানটা তর্জমা করেছিলেন আরেকটি বিখ্যাত তখনকার দিনে 1950s একটা গান, আই কান্ট হেল্প বাট ওয়ান্ডার ওয়্যার আই এম গোয়িং, বেরম টাইপের নামটা ভুলে যাচ্ছি আমি। গানটা এরকম, এটা হচ্ছে আমার উত্তর যখন আমাকে কেউ জিজ্ঞেস করে ভবিষ্যতে কি করবে তুমি। দিশেহারা যে মোর মন, কিসে সার্থকে জীবন, খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই, চারিদিকে সবাই মোর, কেউ ভালো কেউ মন্দ ঘোর, আপন মান যেচে সেথা বেড়াই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। এই গানটার
গানটা শেষ অংশে অরনিন্দু দাস লিখছেন, এবং সেটা তিনি আমার মনে হয় সব শিল্পীর জন্য লিখেছেন, যে শোনো যদি কোনো দিন আমি হঠাৎ ভাবনাহীন রাখিনি কোথা মোর ঠিকানাই, যেন খোঁজায় আমার শেষ, তাই হলেম যে নিরুদ্দেশ, সাথে করে শুধু হৃদয়টাই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। এত চাওয়া নিয়ে কোথায় যাই, আমি জানি না কোথায় যাওয়ার আছে, সমকও জানে না কোথায় যাওয়ার আছে। তো সোল কানেকশনে আরেকবার আসতে চাই, হ্যাংলামো করে বললাম। সোল কানেকশন তো চলতেই থাকবে, বাট আজকে একটা আড্ডা, যে আড্ডাটার মধ্যে আমার মনে হয় প্রত্যেকটা এপিসোডে আমি বারবার বলি যে এই এপিসোডটা আমার জন্য খুব স্পেশাল, এই এপিসোডটা খুব স্পেশাল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা আড্ডাই না কোথাও গিয়ে স্পেশাল হয়েই যায়, এবং সেই কারণেই বোধহয় আপনাদের কোথাও ভালো লেগে যায়। আমি জানি না কি হয়, বাট এই যে আড্ডাটা, আমি প্রথমে এক্সপেক্ট করিনি যে এই আড্ডাটাই এরকম একটা আড্ডা আমরা মারবো। অনেক কিছু মাথায় থাকে, অনেক কিছু ভেবে থাকি আমরা, কিন্তু ভাবনার বাইরে যেগুলো ঘটে সেগুলোই আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং। আর আমাদের চাওয়া বিরাট কিছু নেই, আমাদের চাওয়া হলো সিম্পলি এই সোল কানেকশন পডকাস্টটা যত বেশি মানুষ দেখবে, যত বেশি মানুষের কাছে পৌঁছবে, আমাদের আরেকটু ভালো হবে, এটুকুই আমাদের চাওয়া আপাতত। জানি না ভবিষ্যতের চাওয়া কি হতে যাচ্ছে। হ্যাঁ, তো এই নিয়ে এই অবস্থায় আমরা এপিসোডটা শেষ করব, কিন্তু যেহেতু আমার সঙ্গে একজন খুব ইম্পর্ট্যান্ট মানুষ আছে যার কথা বলাটাই কাজ আমার, আমি তো এই কাজটা করি, বাট ওর কাজটাই এটা, তো আমি চাইবো এই এপিসোডটা তুমি শেষ করো এই ক্যামেরায়। ওরে বাবা, বিরাট বড় দায়িত্ব। একটু আগে যে গানটা শোনালাম সেটা তো একটা যাত্রা করা, আমি নিজের মতো বলতে পারি তো, একদম বিন্দাস। সেটা তো একটা যাত্রা করার গান, এবং এই যাত্রা নিয়ে বা এগিয়ে যাওয়া চলা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন। তবে আমার সবচেয়ে প্রিয় কথা হচ্ছে যে at the end of the journey it's the destination that loses its meaning and it's the journey that remains. এবং এই যাত্রাটা যাতে চলতে থাকে, সোল কানেকশনের সঙ্গে আপনার কানেকশনটা সোললি একটা সোলের মাধ্যমে, মানে এখানে অনেকগুলো সোল আছে, কখনো সেটা আত্মা SOUL, কখনো SOLE। এখানে এই সোল মানে হচ্ছে একটা এমন একাকিত্ব, যে একাকিত্বটাকে উপভোগ করা যায়, যেটাকে ভালোবাসা যায়। ইট ইজ নট লোনলিনেস, ইট ইজ সলিটিউড আমার মনে হয়। তো সোল কানেকশনের সোল এবং আপনার এই যে সোললি, এই যে ডিরেক্টলি কানেক্ট আমরা করছি, এটা যাতে আরও এগিয়ে যায়, তাই জাস্ট 2-3টে জিনিস করতে হবে। একটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, একটু কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। এবং শেয়ার করার সবচেয়ে বড়, সবচেয়ে ফুল প্রুফ মেথড আজ অবধি চলে সিনেমার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বা কোনো নতুন কন্টেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি। যদি সত্যিই ভালো লাগে, পরিচিতদের বলবেন যে এটা একটু দেখ, এই সিরিজটা ফলো কর। এর থেকে বড় ইম্প্যাক্ট নেই। মুখের কথায় আজও কাজ হয়, সেটা কিন্তু কন্টেন্ট আমাদের দেখিয়ে দিয়েছে। এইটুকুই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। সো আমি আর কি বলবো, একজন এক্সপার্ট সেই পয়েন্টে আপনাদেরকে এটার একটা কনক্লুশন করে দিয়েছে। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন এবং বলতে থাকুন সোল কানেকশনের কথা। সোল কানেকশন ফ্যামিলিটা আরেকটু বড় হোক। টিল দেন, টাটা, বাই বাই।